ত্যায্যপুত্র করেছিলি না রহমান চৌধুরী? এবার তোকে আমি টুকরো টুকরো করে সেই প্রতিশোধ নিব রে। সাব্বির কথাটা শেষ করার সাথে সাথে নিজের হাতে থাকা রামদা দিয়ে এক কোপ মারে রহমান সাহেবের পায়ে। চোখের পলকে দু টুকরো হয়ে যায় পা, সাথে রহমান সাহেবের গগন ফাটানো চিৎকার। রহমান সাহেব বেদনায় যত চিৎকার করতে থাকেন ততই সাব্বিরের আনন্দ বেড়ে উঠতে থাকে। সাব্বির বিকট শব্দে হাসতে হাসতে বলে, চিৎকার কর রহমান, আরো জোরে চিৎকার কর। তুই আমার থেকে আমার পরিবার, আমার মাকে ছিনিয়ে নিয়েছিলি। আমার মায়ের কোলে দিয়েছি তোর মতো কুলাঙ্গারের মৃত্যু সন্তান। না জানি আমার মা সেদিন কতটা কেঁদেছিল। আজ সেই শোধ নেব আমি। হ্যাঁ, প্রতিশোধ নেব। রক্তাক্ত অবস্থায় রহমান সাহেবের কোনো হুঁশ নেই, তবু কোনো রকমে দাঁতের দাঁত চেপে ধরে রেখে বলে, আমাকে ছেড়ে দে সাব্বির, আমি আর জীবনেও ভুল করব না। আমার সব সম্পত্তি তুই নিয়ে যা, তবু আমাকে মেরে ফেলিস না, আমাকে মারিস না। তোর সম্পত্তি তোর আমি কি করব রে? ওসবের এখন আর প্রয়োজন নেই। এখন আমার প্রয়োজন তোর দেহ। এই দেহটাকে আমি টুকরো টুকরো করব, তারপর রাস্তার কুত্তাগুলোকে দিয়ে খাওয়াবো। আমাকে মাফ করে দে না বাপ, আমি তোকে 22টা বছর মানুষ করেছি। যতই তোর আপন বাবা না হই, বাবা তো একদিন হলেও তো বাবা দেখেছিস আমায়। কষ্ট দিস না আমায়, আমি সহ্য করতে পারছি না। ওলে বাবালে, কষ্ট সহ্য করতে পারছো না? তাহলে আমার মা কিভাবে সহ্য করেছিল সন্তান হারানোর বেদনা? নিশ্চিত তিনিও সহ্য করতে পারেনি। তোকে এই দুনিয়ায় শ্বাস নিতে দিয়ে আমি আমার বাবা মাকে খুঁজে শান্তি পাবো না। কথাটা বলার সঙ্গে সঙ্গে সাব্বির এলোপাতাড়ি কোপ মারতে শুরু করে রহমান সাহেবের শরীরে। এক একে 100টা কোপ মারার পর সাব্বির শান্ত হয়। চোখ মেলে তাকায় রহমান সাহেবের মেঝেতে উপর হয়ে পড়ে থাকা রক্তাক্ত দেহের দিকে। বেশ টুকরো টুকরো হয়ে গিয়েছে। শয়তানি হাসি দেয় সাব্বির, তারপর চেঁচিয়ে বলে ওঠে, রাফি, ভেতরে আয়, কাজ হয়ে গেছে। রাফি দরজা খুলে ভেতরে প্রবেশ করে বলে, ভাই কি যে চিৎকার করছে, কানটা ফেটে যেত আরেকটু হলে। এরপর কানে তুলে গুজে আসবি। লুইস আর স্টিফেনকে বল লাশটাকে রহমান সাহেবের বাসার সামনে ঝুলিয়ে দিতে। ওকে বস, তবে আরেকটা কথা বস। বল। আমরা তো বগুড়া আসি, এই তো শালাকে ঢাকা পাঠাবো কি করে? নানা ঝামেলা হবে না? লুইসকে বল, ও দেখে নিবে। রহমানের লাশটা ওর বাড়ির কদম গাছে ঝুলিয়ে দিবি। আমি আসছি। কই যাবে ভাই? নিজের জন্ম শহর গতকাল রহমানকে তুলে আনায় তেমন একটা ঘুরে দেখতে পারিনি। শালাকে শেষ করে দিয়েছি, এখন একটু ঘুরে আসি। রহমানকে মেরে কি হলো? এত তোমার চুরি করেনি? চুরি করেছিল ওর স্ত্রী নাজিয়া খানম, তাকেই তুমি জীবিত রেখে দিলে। সে হলো সাক্ষী। আমার মা বাবার সাথে দেখা হলে সেই হবে আমার সাক্ষী। আর কথা নয়, আমি আসছি, কাজে লেগে পড়ো। সাব্বির চলে আসে নিজেদের কিনে নেওয়া পরিত্যক্ত গোডাউন থেকে। ঘড়ির দিকে তাকায়, রাত প্রায় 11টা বেজে গিয়েছে। দু একটা মোটরসাইকেল আর রিক্সা ছাড়া তেমন কারোর দেখা নেই। হাঁটতে থাকে সাব্বির। 7 মাথার মোড় পেরিয়ে এগিয়ে আসে কলেজের দিকে। ক্যাম্পাসটা বেশ নীরব। পুকুর পাড়ের একটা বেঞ্চে গিয়ে বসে ও তারপর আশেপাশে তাকিয়ে কি একটা ভেবে ঝাঁপিয়ে পড়ে পুকুরে। নিজের শরীরে রহমান সাহেবের রক্ত লেগেছিল, সেগুলো পরিষ্কার করে নেয়। শীতকাল, পুকুরের পানি বরফ, তবুও সাব্বির খানিকক্ষণ সাঁতার কেটে নিজেকে হালকা করে নেয়। এমন সময় কেউ একজন পাড় থেকে চিৎকার করে বলে ওঠে, এই কে তুই? এত রাতে এইখানে কি করছিস? সাব্বির সাঁতার কাটা থামিয়ে মুখটা পাড়ের দিকে তাকায়। একটা লোক কালো কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে। সাব্বির বিচলিত না হয়ে বলে, কি আর করব, গোসল করছি। হেয়ালি করবি না আমার সাথে। আমি কে তুই হয়তো জানিস না। এই মুহূর্তে পুকুর থেকে উঠে আয়, তোকে আজ এমন অবস্থা করব আর কোনোদিন এই ক্যাম্পাসের 14 সীমানাতেও আসবি না। আজব তো, কে রে তুই? আমাকে হুমকি দেস? নাম কি তোর? সাব্বিরের মুখ থেকে 2 শব্দ শোনা মাত্র লোকটি পকেট থেকে ছুরি বের করে সাব্বিরকে বলে, উঠে আয়। আমাকে যদি পানিতে নামতে হয় তবে তোকে ওই পানিরই গভীরতা মাপতে পাঠিয়ে দিব। দ্রুত উঠে আয়। সাব্বির ধীরে ধীরে পুকুর পাড়ে উঠে আসে আর লোকটার দিকে এগিয়ে যেতে লোকটি ঘুষি মারে সাব্বিরের চোয়ালে। ব্যথায় গুঙ্গিয়ে ওঠে ও। লোকটা হেসে বলে, এতটুকুতেই এমন? চল, বস দাঁড়িয়ে আছে। তার কাজের সময় তুই পুকুরে ঝাঁপিয়ে যে শব্দ করেছিস এতে বসে ডিস্টার্ব হয়েছে।
আর বসের কাজে ডিস্টার্ব করবে তার একমাত্র পরিণতি মৃত্যু। হিড়হিড় করে লোকটা সাব্বিরকে টেনে নিয়ে যায় ক্যাম্পাসের পেছনের পরিত্যক্ত একটা ভবনের দ্বিতীয় তলায়। সাব্বিরও ভালো ছেলের মতো এগিয়ে যেতে থাকে সেদিকে। টিমটিম করে জ্বলতে থাকা বাল্বের দিকে তাকিয়ে আছে ছাত্রলীগ নেতা রাকিব। পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একজন 50 ঊর্ধ্বের বয়সবৃদ্ধ। ছাত্রলীগ নেতা রাকিব বৃদ্ধা লোকটার পেটে জোরে একটা লাথি মেরে চিৎকার করে বলে ওঠে, আফজালের বাচ্চা, তোর খুব তেল বেড়ে গেছে তাই না? বগুড়ার ডন মতিন তোর থেকে সামান্য 10 লাখ টাকা চাঁদা চেয়েছিল, তুই সেটাই দিতে অস্বীকার করেছিস। তোর এত বড় সাহস হলো কি করে? মাত্র 10 লাখ যেভাবে বলছো রাকিব, মনে হয় তা কোনো টাকাই না। মতিনকে এই টাকা নিয়ে 2 বার টাকা দিয়েছি, তবু আবার কিসের চাঁদা? মতিনকে তো দিয়েছিস, বলি আমারটা তো দিবি, তবে তোর মুক্তি, নয়তো তোর লাশ না তোর বাড়ির সামনে লটকিয়ে দেব। আমার আর একটা পয়সা নেই বাবা, আমার উপর দয়া করো। পেনশনের সমস্ত টাকা আমি মতিনকে দিয়ে দিয়েছি, আমাকে মেরে ফেললেও আর একটা পয়সা তুমি পাবে না। ধুর শালা কালো ভূত, টাকা দিবি না ঠিক আছে, সরকারি হসপিটালের পাশে তোর ওই 20 শতক জায়গাটা আমায় দিয়ে দে, তাহলেই হয়ে যায়। এই জীবন থাকতেও জমি পাবে না, ওটা আমার মেয়ের জন্য আমি রেখে দিয়েছি। তোর মেয়ে? আচ্ছা, তোর মেয়েকে না হয় আমি বিয়ে করে নেব, আর বিয়ে না করলে পেট করে দিয়ে ওটা আমি নিব। রাকিব আর আফজাল সাহেবের কথা বলার মাঝেই দুটো লোক ঘরের মাঝে ঢুকতে রাকিব কর্কশ কণ্ঠে বলে, এসে গেছিস রতন? আমার কাজে ডিস্টার্ব যে করেছিল তাকে ধরেছিস তো? জি বস, আপনি শুধু শুধু ভয় পেয়ে গিয়েছিলেন। এই সারা রাত বিরাতে পুকুরে গোসল করতে নেমেছিল, তাই তুলে এনেছি। রাকিব চোখ তুলে তাকায় সাব্বিরের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে সাব্বিরের দিকে তাকিয়ে থেকে রতনকে বলে, রতন, শালাকে আজন্মের জন্য শুয়ে দে, শালা তো আমাদের গোপন জায়গা চিনে গেছে, সারা পেলে পুলিশকে বলে দিতে পারে। সাব্বির বুঝতে পারে এই হলো এদের লিডার। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে হঠাৎ সাব্বিরের চোখ যায় মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা বৃদ্ধের দিকে। অন্ধকারে লোকটার চেহারা না দেখতে পেলেও চোখ দুটো সে দেখতে পায়, অন্ধকারেও জলজল করছিল। সাব্বির কি একটা ভেবে তড়িৎ করে বলে ওঠে, লোকটাকে ছেড়ে দে। রাকিব ভুরু কুচকে তাকিয়ে সাব্বিরকে ব্যঙ্গ করে বলে, ফুলে বাবারে, ছেড়ে দিব? তুই কে বে যে বলবি আর ছেড়ে দেব? তোকে দেখছি আমারই ফিনিশ করে দিতে হবে। রতন, ছুরিটা আমার হাতে দে। রতন সাব্বিরের গলা থেকে সুইটা সরিয়ে এগিয়ে দিতে যাবে রাকিবের দিকে। ঠিক সেই মুহূর্তে সাব্বির রতনের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ঘ্যাচ করে বসিয়ে দেয় রতনের গলায়। চোখের পলকে এমন কিছু ঘটে যাবে রাকিব ভাবতে পায়নি, তবে হুঁশ ফেরার সাথে সাথে নিজের কোমর থেকে পিস্তল বের করতে নিবে, তার আগে সাব্বির ছুটে গিয়ে ছুরিটা রাকিবের গলায় সোজা ঢুকিয়ে দেয়। নিখুঁত টার্গেট ছুরিটা রাকিবের গলায় এফর ওফর করে দেয়। হালকা আলোর মধ্যেও আফজাল সাহেব দুটো খুন হতে থেকে ভয় পেয়ে যান, থরথর করে কাঁপতে শুরু করেন। তবে তাকে অবাক করে দিয়ে সাব্বির তার হাত পায়ের বাঁধন খুলে দিতে দিতে কোমল কণ্ঠে বলে ওঠে, ভয় নেই, আপনি মুক্ত। আফজাল সাহেব মেঝে থেকে উঠে দাঁড়িয়ে কৃতজ্ঞতায় নুয়ে পড়েন। সাব্বিরের কাঁধে হাত রেখে বলেন, কে তুমি বাবা? মানুষ। সে আমিও দেখছি, তবে তুমি কোনো সাধারণ মানুষ নও। সাব্বির হেসে বলে, কি যে বলেন আঙ্কেল? যাই হোক বলুন, পালাই এই দুটোই হয়তো ছিল এখানে, আরও আসার আগে পালিয়ে যাই, নয়তো সমস্যা হবে। রাত 1টা বেজে গিয়েছে, গাড়ি ঘোড়া একদম নেই। আফজাল সাহেব সাব্বিরের পাশে হাঁটতে গিয়ে বারবার মুগ্ধতার দৃষ্টিতে দেখছে ওকে। সাব্বিরের দিকে তাকিয়ে কেমন যেন শান্তি অনুভব করছেন তিনি। মন চাইছে ছেলেটার হাত ধরে খানিকটা পথ চলতে। নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে না পেরে আফজাল সাহেব সাব্বিরের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নেন। সাব্বির হাসে আর বলে, বাসা কোথায় আঙ্কেল? বাড়ি পৌঁছে দিয়ে আমি আমার ফ্ল্যাটে যাব। এই তো সামনের গলিতে বাবা। তা তোমাকে তো দেখিনি। শহরে নতুন এসেছি, পরিবারকে খুঁজতে। মানে? ওসব থাক, আমি যে দুটো খুন করেছি কাউকে বলবেন না। আর ওর আপনাকে বেঁধে রেখেছিল কেন? জমির জন্য বাবা। বুঝেছি, বাসায় ছেলে মেয়ে নেই? আছে একটা মেয়ে। ছেলে? আল্লাহ দিয়েছিলেন, জন্ম সন্তান হয়েছিল আমার। একটা ছেলে আর একটা মেয়ে। জন্মের সময় ছেলেটা আমার মতো আর মেয়েটা ওর মার মতো হয়েছিল। শুনে ছুটতে ছুটতে হসপিটালে গিয়েছিলাম, গিয়ে শুনি ছেলে আমার মারা গেছে। সরি আঙ্কেল। পলক্ষীন চোখে চেয়ে আছে দুজোড়া চোখ মেন গেটের দিকে। তাদের দুজনের চেহারাতেই আতঙ্কের ছাপ। এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। রাইলা বেগম শিউরে ওঠেন। মেয়ে আতিয়ার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে পড়লেন, মা,
আতিয়া, তুই ঘরে গিয়ে লুকিয়ে পড়, আমি দরজা খুলছি। ওরা তোর বাবাকে ধরে নিয়ে যাওয়ার পর আবার হয়তো এসেছে। বাবা, ও আসতে পারে না, চলো দুজন একসাথে গিয়ে দরজা খুলি। রাহেলা বেগম না করেন না। মেয়ের হাতটা শক্ত করে চেপে ধরে এগিয়ে যেতে থাকেন দরজার দিকে। এমন সময় দরজার ওপাশ থেকে চিরচেনা একটা কণ্ঠ ভেসে আসে। মা আতিয়া, দরজা খোল, আমি এসেছি। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আতিয়া ওর বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি ফিরে এসেছো? মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, হ্যাঁ রে মা, হয়তো মেরে ফেলতো ওরা, তবে একটা ছেলে আমাকে বাঁচিয়েছে আর বাড়ি পর্যন্ত এগিয়েও দিয়ে গেল। রাহিলা বেগম দ্রুত বাহিরে ছুটে যান। গলির এমাথা ওমাথা চোখ বুলিয়ে কাউকে না পেয়ে তিনি এসে দাঁড়ান স্বামীর সামনে। তারপর বলেন, ওই ছেলে দেখলাম না তো। আফজাল সাহেব বেদনায় নুয়ে পড়েন। স্ত্রীকে সান্ত্বনা দিতে বলেন, আমাদের হারিয়ে যাওয়া ছেলে আসেনি রাহেলা, অন্য একটা ছেলে। রাহিলা বেগম থমকে যায়, মুখটা কালো করে বলেন, ছেলেটা দেখতে কেমন গো আতিয়ার বাবা? ঠিক আমার মতো। চলো ভেতরে যাই মা, আতিয়া দরজাটা ভালো করে লাগিয়ে দে। ডাইনিং টেবিলে খেতে বসেছেন আফজাল সাহেব। তার গলা দিয়ে কিছু না নামতে চাইলেও স্ত্রী আর মেয়ের কথা রাখতেই খাচ্ছেন। এমন সময় আতিয়া বলে ওঠে, আচ্ছা মা, আমার ভাইকে যে চুরি করে বা বদলিয়ে দেওয়া হয়েছে তুমি জানতে কি করে? তোর আগে তোর ভাই হয় রে মা। ছেলেটা তোর বাবার মতন হয়েছিল, আর তার কয়েক মিনিট পর তুই হয়েছিস। ছেলেটা একদম সুস্থ ছিল, ওকে আমি চুমু দিয়েছি, কত জোরে কেঁদেছিল আমার সোনার মানিক। কেঁদে ওঠেন রাহেলা বেগম। আতিয়া দ্রুত ওর মাকে জড়িয়ে ধরে বলে, তাহলে মারা গেল কেন? আর তোমার সন্দেহ বা হলো কি করে ভাইয়া চুরি হয়েছে? রাহেলা বেগম কাদার মাঝেও হালকা হাসেন। তারপর বলেন, মারে, তোর ভাই হয়েছিল কালো, কিন্তু তোর পাশে যাকে মৃত্যু পেয়েছিলাম সে ছিল দুধের মতন ফর্সা। এখন তুই বল, যে জন্ম দিল কালো হয়ে সে একদিনের মধ্যে কিভাবে দুধের মতন ফর্সা হয়ে গেল? আমি খোঁজ নিয়েছি রে মা, একটা নার্স এই কাজ করেছে, তবে তাকে আমি আজও চিনতে পারিনি। এত বোকা হয় মানুষ? এই যে আতিয়ার বাবা, তুমি বললে না তোমারকে বাঁচিয়েছে সে তোমার মতো দেখতে, তাকে একবার হানবে আমার সামনে? বললে যেহেতু দেখি, আবার কোনোদিন দেখা হলে না হয় নিয়ে আসবো। এমন সময় আত্মীয় বলে ওঠে, বাবা তুমি স্বাভাবিকভাবে কথা বলছো কি করে? তোমার ভয় করছে না? না রে মা, জানো রাহেলা, ছেলেটার হাত আমি ধরেছিলাম, ওর চেহারার দিকে আমি অনেকক্ষণ তাকিয়েও ছিলাম। আগে কি তার মুগ্ধ চাহনি, মন চাইছিল সারা জীবন ছেলের হাত ধরে থাকি। রাহেলা বেগম বেকুব হয়ে ওঠেন। কাতর কণ্ঠে বললেন, সত্যি বলছো তো আতিয়ার বাবা? তুমি দেখো না একটু ছেলেটাকে পাও কিনা। আমি এক পলক ছেলেটাকে যে দেখতে চাই, আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠছে। তোমার মা সব কালো ছেলেকে নিজের ছেলে বলে মনে হয়। এর আগে কম করে হলেও হাজার ছেলেকে দেখেছ। এখন চলো দ্রুত ঘুমিয়ে পড়ি, বলা যায় না আবার কখন কি হয়। আচ্ছা বাবা, জায়গাটা মতিনকে দিয়ে দিলে হয় না? না রে মা, ওটা তোর আর তোর ভাইকে যদি ফিরে পায় তবে তোদের ভবিষ্যৎ, ওটা আমি কাউকে দেব না। তুমি যা ভালো বলছো বাবা, আমি ঘুমোতে গেলাম, তোমরাও গিয়ে ঘুমো। রাহেলা বেগম বিছানায় ছটফট করছেন, চোখে ঘুম নেই। বারবার আফজাল সাহেবকে জিজ্ঞাসা করছেন, ও গো, আমার ছেলেই হবে হয়তো। ওটা তুমি দয়া করে ওকে আমার কাছে নিয়ে আসো না, আমি একটু দু চোখ ভরে জুড়িয়ে দেখব। রাহেলা, এখন ঘুমাও, দেখি আনবনে কোথাও পেলে। তবে আমার বিশ্বাস এবারও তুমি হতাশ হবে। মেয়েকে তো শিশু মঙ্গল হাসপাতালের নার্সিংয়ে ভর্তি করিয়েছ, তোমার ছেলে কোনোদিন খোঁজ নিতে আসে কিনা? ও হলে নিশ্চিত হসপিটালে যাবে। আফজাল সাহেবকে বাসায় পৌঁছে দিয়ে সাব্বির নিজেও ওর ফ্ল্যাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। ওর ভাবতে ইচ্ছে হচ্ছে না ও নিজ হাতে 3টে খুন করে ফেলেছে। নেশায় বোধ হয়ে আছে বগুড়ার ডন মতিন। এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে আসে শাকিল। শাকিলকে ছুটে আসতে দেখে মতিন বলে ওঠে, কিরে শাকিল, এভাবে ছুটে আসলি কেন? কিছু হয়েছে? রাকিব, রতন খুন হয়ে গিয়েছে বস। মতিন হাসতে হাসতে বলে, কি যাতা বলিস শাকিল? রাকিব রতনকে খুন করবে? কার এত বড় কলিজার ফাটা শুনি? আমার লোককে খুন করবে? বস আমি মিথ্যা বলছি না, আমি নিজের চোখে দেখে এসেছি কি ভয়ঙ্করভাবে খুন করেছে। রাকিবের ছুরি দিয়ে দুজনের গলা কোপ মেরেছে। মতিন হুঙ্কার চান, সিংহের মতো গর্জন করে বলে, কিভাবে খুন হলো? খুন হওয়ার আগে কে এসেছিল ওদের এখানে? আফজালকে তুলে এনেছিল রাকিব আপনার জমির বিষয়ে কথা বলতে। আফজালের বাচ্চাকে সেখানে পেয়েছিলি?
না, বস শালাকে কেউ ছাড়িয়ে নিয়ে গিয়েছে। তার মানে আফজাল বলতে পারবে কে খুন করেছে আমার লোকেদের। দ্রুত শালাকে তুলে নিয়ে আয়। না বস, এটা করা বোধহয় ঠিক হবে না, কারণ দুটো খুন অলরেডি হয়ে গিয়েছে। ওকে তুলে আনতে গিয়ে যদি আমরাও খুন হয়ে যাই। মতিন হুঙ্কাচ্ছেন, হাত থেকে মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়ে শাকিলের গলা চেপে ধরে বলেন, তুই খুন হওয়ার আগেই আমি তোকে পিস পিস করবো। তুই আফজালকে তুলে আনবি না? ঠিক আছে, আগামীকাল ওর বাড়ি যাবি। ভদ্রভাবে জিজ্ঞেস করবি সে ছেলেটাকে চেনে কিনা, আর জিজ্ঞেস করার সময় খেয়াল করবি ওর চেহারা ভয়ার্থ নাকি স্বাভাবিক। ওকে বস, আমি তবে আসি। দাঁড়া, এসেইছিস যখন একটু গলা ভিজিয়ে যা। ধন্যবাদ বস। 2 দিন হয়ে গিয়েছে রহমান সাহেব নিখোঁজ। কয়েকজন বিশালদেহী কালো লোক তাকে তুলে নিয়ে চলে গিয়েছেন। নাজিয়া খানম স্তব্ধ হয়ে বসে আছে সোফায়। পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে রীতা, আর তাদের পেছনে মুখ লুকিয়ে হাসছে রিহান। মা, বলছি কি বাবা বোধহয় আর ফিরবে না, তুমি আর কেঁদো না। নাজিয়া খানম দ্রুত মেয়েকে নিজের সামনে থেকে ধাক্কা মেরে তুলে দিয়ে বলে, ছি, কি বলছিস তুই এইসব রীতা? তোর মাথা ঠিক আছে? জন্মদাতা পিতা সম্পর্কে এসব কেউ বলে? আম্মা, না বলে তো উপায় নেই। আব্বা তো কোম্পানি চালানোর আড়ালে নারী পাচার করতো, সেটা তো আপনি জানেন। নাজিয়া খানম ভয় পেয়ে যান, মুখটা কালো করে বলে, তুমি এসব কই থেকে জানলে রিহান? জানবো না কেন? ওই যে আপনার মেয়ে, আমার ওয়াইফ, সেই তো আমাকে সব বললো। এখন একজন নারী পাচারকারী স্ত্রী থাকাচ্ছে বিধবা হওয়া কি ভালো নয়? আমরা 3 জন 14 শিখেই ভাত খেয়ে থেকে বেঁচে যাব। রিহান, আমাকে রাগিয়ে দিও না। ভেবো না আমি তোমাকে সব সম্পত্তি লিখে দেব। চুপচাপ নিজের ঘরে যাও। আর রিতা, তুই তো স্বামীকে নিয়ে আগামী কালকেই এই বাড়ি ছেড়ে যাবি। তোর মতো মেয়ে দরকার নেই। রীতা মুহূর্তে ওর মায়ের গালে পটপট থাপ্পড় মেরে পড়ে ওঠে। চুপ বড়ি, বেশি বক বক করবি না। তোর ওই চুরি করা ছেলে সাব্বির আর তোর সাথে নেই। ওর জন্য তোকে এতদিন ভয় করেছি, এখন সে নেই, তোদেরও ভয় করার কিচ্ছু নেই। বেশি কথা বলবি তো জবাই করে ফ্রিজে রেখে দেবো। রিয়ান বেবি, চলো ঘরে যাই, আমার খুব ইচ্ছা করছে আদর খেতে। রিয়ান নাজিয়া খানমের সামনে রীতাকে লম্বা কিস করে কোলে তুলে নিয়ে চলে যায় ঘরে। নাজিয়া খানম নিজের পেটের মেয়ের হাতে থাপ্পড় খেয়ে নিশ্চুপ হয়ে গিয়েছেন। তার উপর স্বামী নিখোঁজ। ভোর রাতে বাড়ির গেট থেকে দারুণ এবং ভয়ঙ্কর চিৎকারে নাজিয়া খানমের ঘুম ভেঙে যায়। চারপাশে তাকিয়ে দেখেন তিনি সোফাতে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় দরজায় কেউ জোরে জোরে আঘাত করতে থাকে। নাজিয়া খানম দ্রুত গিয়ে দরজা খুলে দিতে দারোয়ান ভয়ত কণ্ঠে বলে ওঠে, ম্যাম, ম্যাম, স্যারের লাশ ঝুলছে বাড়ির সামনে ফুল গাছে। কি বললি? লাশ? জি ম্যাম, স্যারের মৃত্যুর লাশ। কথাটা বলার পরপরই দারুণ মেঝেতে লুটিয়ে পড়ে। রেনু খানম দ্রুত মেন গেট খুলে ফুল গাছের দিকে মুখ তুলে তাকিয়েই চিৎকার করে ওঠেন রহমান সাহেবের লাশ ঝুলতে দেখে। তৎক্ষণে পুলিশ এসে গিয়েছে। হাজার হাজার লোকের সমাগম। পুলিশের নানা প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন নাজিয়া বেগম। পাশেই ভয়ত চোখে তাকিয়ে আছে রিহান আর রীতা। তারা লাশ দেখেছে, এতটা নৃশংস লাশ তারা জীবনও দেখেনি। লাশ দাফন করা শেষ হয়ে গিয়েছে। নাজিয়া খানম সেজে ঘরে দরজা লাগিয়ে দিয়েছেন, আর খোলেনি। রীতা কয়েকবার তাকে ডাকতে গিয়েও ফিরে আসে। আফজাল সাহেব ভয়ত মুখে বসে আছে মতিনের ডান হাত শাকিল ও তার ছেলের পেলের সামনে। শাকিল খানিকটা ভদ্র কণ্ঠে বলে, আফজাল সাহেব, আপনি তো জানেন গত রাতে রাকিব রতন খুন হয়েছে। আমার বিশ্বাস আপনাকে সেই খুনেই বাঁচিয়েছে। হ্যাঁ, আমাকে বাড়ি পর্যন্ত এগিয়েও দিয়ে গিয়েছে। মতিন, বস বলেছে আপনার জমি সে নিবে না যদি আপনি বলেন কে সেই ছেলে বা বুড়ো যে আপনাকে বাঁচিয়েছে। আমি তাকে কোনোদিন দেখিনি, আর ছেলেটাকে রতনী পুকুর থেকে তুলে এনেছিল। তারপর রাকিব ওকে মারতে গেলে ছেলেটার চোখের পলকে রতনের হাত থেকে ছুরি ছিনিয়ে নিয়ে খুন করে ফেলে। বুঝেছি, তার মানে রতনই যথেষ্ট করা। যাই হোক আফজাল সাহেব, ভুলে যান আপনার জমির কথা। ও জমি আজ থেকে মতিন বসের, আর একবার ও জমি দাবি করলে তোর মেয়েকে আমার বিছানায় নিয়ে যাব, আর সেই বিছানাটা তোর মেয়েরই, এমনকি তোর বাড়িতেই। ঘৃণায় শিউরে ওঠেন আফজাল সাহেব। শাকিল বেরিয়ে যায় ওর ছেলে পেলে নিয়ে। আড়াল থেকে নিজের সম্পর্কে এত বাজে কথা শুনে আত্মীয়া কেঁদে ফেলে। ঘৃণায় ওর শরীর কেঁপে ওঠে। দ্রুত আফজাল সাহেবের সামনে এসে বলে, বাবা, জানোয়ারগুলোকে তুমি শেষ করে দিতে পারলে না কেন? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি তোমাকে হেফাজত করবে। যাও এখন হসপিটালে, দেখো তোমার মায়ের ছেলে খোঁজ নিতে এলো কিনা। যা বলেছ বাবা, এই ভাইয়াকে যদি আমি পাই তবে তাকে আমি খুব মারবো, আমার মাকে এত কষ্ট দেওয়ার কারণে। আফজাল সাহেব মেয়ের কপালে চুমু দিয়ে বলে, ওসব বলিস না মা, না জানি তোর ভাইয়া কোথায় আছে, এক পলক চোখের দেখাও দেখিনি। থাক,
ইমোশনাল হইও না বাবা, আমি আসছি। আতিয়া দ্রুত বাসা থেকে বেরিয়ে এসে কল দেয় ওর বেস্ট ফ্রেন্ড নিতুকে। কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ করে ওপাশ থেকে নিতু বলে ওঠে, বাবা, আমার ননদিনী আজ আমাকে ফোন দিল যে, ব্যাপারটা কি শুনি? হুম। মজা নিস নি তো, আমার হারিয়ে যাওয়া ভাইকেই তো পেলাম না, তোকে ভাবি বানাবো কি করে বলতো? পাবি আতিয়া, খুব দ্রুত পাবি। যাই হোক, ফোন দিলি যে? শিশু মঙ্গল যাবি না? আজ তো ডিউটি আছে। আমি অনেক আগেই চলে এসেছি রে, জানিসই তো বাড়ির অবস্থা। বাড়িতে যতক্ষণ থাকবো চাচির বকবক শুনতেই হবে, তাই আগেই বেরিয়ে এসেছি। ভালো করেছিস, আমার বাসায় আসলে আরেক ঝামেলা হতো। মতিনের লোকরা আবার এসেছিল রে। তুই হসপিটালে আয়, কবে যে তোর ভাই আসবে আর আমি তার গলায় ঝুলে চাচার আশ্রয়টা ত্যাগ করব? গাছে কাঁঠাল গোফে তেল, এর মতো কথা তোর। ভাই আমার জীবিত আছে কিনা তারই ঠিক নেই, তুই ভেবে রেখেছিস বহুদূর। ফোন রাখো ননদিনী, চলে আয় হসপিটালে। সাপির সকাল সকাল রাফিকে নিয়ে বেরিয়ে এসেছে ফ্ল্যাট থেকে শিশু মঙ্গল হসপিটালে খোঁজখবর নিতে। হসপিটালের পাশেই ফ্ল্যাট হয়, হেঁটেই রওনা দেয় ওরা দুজন। হাঁটতে হাঁটতে রাফি বলে ওঠে, ভাই হসপিটালের কর্তৃপক্ষ বললে তো? না বললে সেই কর্তৃপক্ষের গলা আমি টিপে ধরবো, তখন দেখবি বাপ বাপ করে সব বলে দিবে। যা বলেছো ভাই, ভালো কথাই এখন আর কেউ মুখ খোলে না। এখন চুপ কর, চারপাশে নজর রাখ। দেখি কোনো এক নার্সকে জিজ্ঞেস করলেই হয়তো সত্যিটা বেরিয়ে আসবে। সাপির হসপিটালের ভেতরে প্রবেশ করতে শিউরে ওঠে, ওর মন কেঁদে উঠতে যায়। সাপি মনে মনে ভাবতে থাকে, এই হসপিটাল থেকেই চুরি হয়ে গিয়েছিলাম আমি, আমার মা বাবাকে হারিয়ে ফেলেছিলাম আমি। ইয়া আল্লাহ, আমাকে আমার কাঙ্ক্ষিত লোকের দেখা পাইয়ে দিন। কথাগুলো ভাবতে ভাবতে সাব্বির এসে দাঁড়ায় রিসেপশন থেকে একটু দূরে। সংকোচ নিয়ে সাব্বির রিসেপশনে কথা বলতে গিয়েও থেমে যায়। এদিকে অচেনা আর সন্দেহজনক যুবককে দেখে নিতু ওর বান্ধবী আতিয়াকে বলে ওঠে, আতিয়া দেখ, লোকটা কেমন যেন অস্থির হয়ে কিছু জিজ্ঞেস করতে চাইছে, তবে সংকোচের কারণে করতে পারছে না। চুপ, ওই কালো ভূতের সাথে আমি কথা বলবো না। নিতু ভালো করে সাব্বিরের দিকে তাকিয়ে চমকে ওঠে। খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে আতিয়াকে বলে ওঠে, আতিয়া, এই আতিয়া, বনু, তুই দ্রুত ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখ তো, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবতে পারিস? ধুর ছাতার মাথা, কিচ্ছু ভালো লাগে না। দেখি কালো ভূতের মুখে কি দেখেছিস তুই? কথাটা বলে আতিয়া সাব্বিরের দিকে ভালো করে তাকাতে চমকে ওঠে। ওর চোখগুলো গোল গোল করে তাকিয়ে থেকে একটা ঢোক গিলে নিতুকে বলে, এ আমি কি দেখছি নিতু? এই যে আমার বাবার যুবক বয়সের চেহারা, তবে কি? উত্তেজিত হয়ে ওঠে আতিয়া, কথা বলতে পারছে না সে। নিতুরও একই অবস্থা, তবু সে তুতলিয়ে বলে ওঠে, তবে এই কি আমার জামাই, তোর ভাই? কথাটা বলে নিতু আবারও সামনে তাকিয়ে চমকে ওঠে। সাব্বির সেখানে নেই। দ্রুত আতিয়ার হাত ধরে টেনে বেরিয়ে আসে সেখান থেকে। হন্তদন্ত হয়ে ছুটে যায় গেটের দিকে। নিজের ইতস্ততার কারণে রিসেপশনে কোনো কথা জিজ্ঞেসই না করে ফিরে যাচ্ছিল সাব্বির। এমন সময় কেউ পেছন থেকে সাব্বিরের টি শার্ট চেপে ধরে সাব্বির থেমে যায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে রিসেপশনে সে মেয়ে দুটো, যারা তার দিকে তাকিয়ে ফিসফিস করছিল। সাব্বিরের ভাবনার মাঝেই আতিয়া উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আপনি কি কাউকে খুঁজতে এসেছেন? আমরা আপনাকে সব রকম সাহায্য করতে পারি, বলুন না প্লিজ, বলুন। সাব্বির এক পলক রাফির দিকে তাকায়। সে সাব্বিরের তাকানো দেখে বলে ওঠে, জি আপুরা, আমরা একটা নার্সের ব্যাপারে খোঁজ নিতে এসেছি, আপনারা কি খোঁজ দিতে পারবেন? নার্স? হ্যাঁ অবশ্যই খোঁজ দিতে পারবো আমরা। বলুন নাম কি তার? ভাইয়া নাম বলো। রেবেকা হেনা, চিনেন তাকে? তিনি দীর্ঘদিন এই হসপিটালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন। আতিয়া রেবেকা হেনা নামটা শুনে চমকে ওঠে, আমতা আমতা করে বলে ওঠে, রেবেকা হেনা? তিনি তো আমার খালা। এই তো কয়েক বছর হলো তিনি অবসর নিয়েছেন। সাব্বির উত্তেজিত হয়ে ওঠে, নিজের আবেগ রাগকে কন্ট্রোল করে বলে, আমাকে নিয়ে যাবেন তার কাছে দয়া করে, আমার খুব দরকার তাকে। নিয়ে যাব, তবে বলুন তো আপনার নাম কি? আমি সাব্বির, ঢাকা থেকে এসেছি রেবেকা হেনার খোঁজে। আপাতত আর কিছু জিজ্ঞেস করবেন না, আমি তার সামনেই সব বলবো। আতিয়া নিতুর দিকে তাকায়। নিতু আতিয়ার দিকে তাকিয়ে ইশারে হ্যাঁ বলতে বলে, চলুন নিয়ে যাচ্ছি, আমাদের বাসার পাশেই খালার বাসা।
হাঁটতে শুরু করে চারজন। আগে আগে হেঁটে চলছে আতিয়া নিতু, পেছন পেছন রাফি আর সাপির। এমন সময় রাফি সাপিকে বলে, ভাই, রেবেকা হেনা তো অস্বীকার করতে পারে, তুমি কিভাবে প্রমাণ করবে? পাগল, ওই জন্যই তো নাজিয়া খানমকে জীবিত রেখে এসেছি। আর এতক্ষণ লুইস আর স্টিফেন তো আছে, ওখান থেকে আজই তাকে তুলে আনা হবে। ভাই, এক ডিলে দুই পাখি মেরে দিলে। রহমানের লাশও এখানে রেখে এলে, সাথে নাজিয়া খানমকেও তুলে আনলে। এখন চুপ কর আর পিস্তল রেডি করে রাখ। অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে মতিন, সামনে দাঁড়িয়ে কাঁপছে শাকিল। এমন সময় মতিন চিৎকার করে বলে, এই মুহূর্তে আফজালের মেয়েকে আমার চাই। ওই শালা এত সহজে মুখ খুলবে না। আমি আমার লোক হত্যার প্রতিশোধ নেবই। বস, আমি এখনই তুলে আনছি। শুনেছি আফজালের মেয়ে খাসা মাল, দেখলেই জিভে পানি এসে যাবে। শাকিলের কথায় মতিন উত্তেজিত হয়ে ওঠে, ঢকঢক করে এক বোতল বাংলা গিলে ফেলে, বলে, তুলে নিয়ে আয় শাকিল, আমি অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ ধরে সাব্বির লক্ষ্য করছে কয়েকটা অচেনা লোক তাদের ফলো করছে। সাব্বি পেছনে তাকিয়ে দেখে তারা ওকে নয়, বরং মেয়ে দুটোকে ফলো করছে। সাব্বি দ্রুত আতিয়াদের পাশে পাশে হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলে, এই যে আপু, তোমাদের কি কোনো শত্রু আছে? আতিয়া চমকে ওঠে সাব্বিরের কথায়, তবে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, কেন বলো না ভাইয়া? তোমাদের পেছন পেছন কয়েকটা অচেনা যুবক নজর রাখছে, বলতে পারো ফলো করছে। একটু ঘাড় ঘুরিয়ে দেখো তো চেনো কিনা। আতিয়া ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে মতিনের লোক শাকিলকে দেখে থমকে যায়, ভর্ত কণ্ঠে বলে, জি চিনি, ওরা বগুড়ার ডন মতিনের লোক। তুমি শিওর? জি, ওদের মধ্যে ওই যে লম্বা করে ফর্সা যে ছেলেটা, সে শাকিল, তার ডান হাত। সকালে আমাকে খুব খারাপ কথা বলে গিয়েছে। এক মিনিট, তোমার বাবার নামটা বলবে প্লিজ? আমার মনে হচ্ছে আমি গত রাতে এই রাস্তা দিয়ে হেঁটে আফজাল সাহেব নামের একটা বয়বৃদ্ধ লোককে বাঁচিয়েছিলাম। আতিয়া আবারও চমকে ওঠে, নিতের দিকে তাকিয়ে দেখে সে চমকে গেছে। আতিয়া খানিকটা সময় নিয়ে বলে, আফজাল সাহেব আমার বাবা। বুঝে গেছি। তোমরা তবে চলো তোমাদের বাড়ির গলির দিকে, আর কানে হাত দিকে রেখো। লাশ বা রক্ত দেখে চিৎকার করবে না কিন্তু। কথাটা বলে সাব্বির রাফিকে দুটো রিভলভারে সাইলেন্সার লাগিয়ে নিতে বলে। গলির মুখে প্রবেশ করার সাথে সাথে রাফি আর সাব্বির গলির দুই পাশে নিজেদের আল করে নিয়ে আতিয়া আর নিতুকে বলে, গুলির শব্দ হওয়ার সাথে সাথে তোমরা দুজন মাটিতে শুয়ে পড়বে। আর ভয় নেই, আমি আছি। তোমরা সামনে হেঁটে যাও। আতিয়া নিতু রোবটের মতো সামনে হেঁটে যেতে থাকে। এদিকে শাকিল ওর লোকেদের নিয়ে গলির একটু আগে এসে থেমে যায়। এরপর ওর ডান হাত হৃদয়কে বলে, চল গলি থেকেই তুলে নিয়ে যাই। কিন্তু ভাই, ওদের পেছনে দুইটা ছেলে দেখলাম, ওরা যদি ঝামেলা করে? গুলি করে খুলি উড়িয়ে দেবো, চল। শাকিল হৃদয় সহ আরো মোট 6 জন গলির মুখে ঢুকে আতিয়াদের পেছনে ঝড়ের বেগে ছুটে যেতে নিবে। অমনি পেছন গুলির বৃষ্টি শুরু হয়। গুলির শব্দ শোনা মানে নিতু আতিয়াকে নিয়ে দ্রুত মাটিতে শুয়ে পড়তে বলেছিল। সাব্বির রাফির নিখুঁত নিশানার কারণে চোখের পলকে 6টা লাশ পড়ে যায়। সাব্বির দ্রুত আতিয়াদের দিকে এগিয়ে গিয়ে বলে, এই যে আপুরা, উঠে পড়ো দ্রুত, আর বাসার ভেতরে চলে যাও। আতিয়া আর নিতু মাটি থেকে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে তাকায়। 6টা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে নিতু ভয় পেয়ে যায়। তবে আতিয়ার মুখে আগুন, প্রতিশোধের আগুন। আতিয়া হুঙ্কার ছাড়ে, আপনাকে চিনি না আমি, দয়া করে রিভলভারটা একটু দিন, আমি একটু প্রতিশোধ নেব। সাব্বির রিভলভার আতিয়ার হাতে দেয়। আতিয়া এগিয়ে গিয়ে ম্যাগাজিনের সমস্ত বুলেট শাকিলের মাথায় ঢুকিয়ে দিয়ে রিভলভারটা সাব্বিরের হাতে দিয়ে দ্রুত বাসার ভেতর চলে যায়। সাব্বির আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে বাড়ির চারপাশের দেওয়ালে প্রায় 20 ফুট উঁচু, আশেপাশে বাড়ি নেই, শুধু আতিয়াদের বাসা। এমন সময় দুটো কালো রঙের হাইস গাড়ি এসে দাঁড়ায় গলির মুখে। সাব্বির সেদিকে তাকিয়ে এগিয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে দুটো কালো দানব। সাব্বির ওদের বলে ওঠে, লুইস আর স্টিফেন, কাজ কি হয়ে গিয়েছে? জি বস, শাকিলকে টেনে হিচড়ে তুলে এনেছি, আর ওর মেয়ে আর মেয়ের জামাইকেও উপরে পাঠিয়ে দিয়েছি। গুড। সে কোন গাড়িতে আছে? পেছনেরটায় বস দেখবেন। না, এক কাজ করো, সবাই মিলে গলির লাশ আর রক্তগুলো পরিষ্কার করে ফেলো। আমি আমার পিতামাতার খুব কাছে এসে গেছি। ওকে বস। রাফি, চলো শুরু করি। রাফিরা কাজে লেগে পড়ে। সাব্বিরও এগিয়ে যায় আফজাল সাহেবের বাসার দিকে। সোফায় বসে কোরআন তেলাওয়াত করছিলেন আতিয়ার বাবা মা। এমন সময় মেয়েকে আতঙ্কিত হয়ে দৌড়ে বাসার ভিতর ঢুকতে দেখে দুজনে চমকে ওঠেন। আতিয়া বাসার ভিতর ঢুকেই দ্রুত ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রাহলে বেগম মেয়েকে সান্ত্বনা দিতে দিতে নিতুকে বলেন,
মা নিতু, হঠাৎ আতিয়ার কি হলো রে? আর বাহিরে বেশ অনেকবার বাচ্চাদের মতন আতশবাজি ফোটানোর শব্দ পেলাম। আতশবাজি ফোটানোর শব্দ নয় আন্টি, ওগুলো গুলির শব্দ। আর তোমার মেয়ে মতিনের ডান হাত শাকিলকে গুলি করে ছুটে এসেছে। চমকে ওঠে আফজাল সাহেব। কোরআন শরীফ বন্ধ করে নির্দিষ্ট স্থানে রেখে এসে বলে, কি বলছিস এসব নিতু? আতিয়া পিস্তল পেল কই যে গুলি করবে? আর শাকিলি বা আতিয়ার পেছন পেছন আসবে কেন? সব তো মিটে গেছে, জমি আমি ছেড়ে দিয়েছি। নিতু পরপর সব ঘটনা খুলে বলে আফজাল সাহেবকে। সব ঘটনা শুনে থ মেরে যান তিনি। আর রেহালা বেগম মেয়েকে সরিয়ে রেখে দরজার দিকে দৌড়ে যান। আর সাথে সাথে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিবে অমনি দুটো হাত তাকে আগলে ধরে। রাহেলা খানম চোখ দুটো ধীরে ধীরে খোলেন। সাবির হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার আগে কাউকে ধরে ফেলে। দুজোড়া চোখ একে অপরের দিকে নিবন্ধিত। সাবির আর রাহেলা বেগম চেয়ে আছেন একে অপরের দিকে পলকহীন চোখে। এমন সময় রাহেলা বেগম একটা হাত সাবিরের গাল ছুঁয়ে দিতে সাবিরের হুঁশ ফিরে আসে। ছেড়ে দেন রাহেলা খানমকে। তবে রাহেলা খানম তখন সাবিরের হাত চেপে ধরে আছে। এদিকে আফজাল সাহেব ও তার স্ত্রী পেছন পেছন আসতে গিয়ে দরজায় নিজের যুবক বয়সের মতো চেহারার কাউকে দেখে পাথর হয়ে যান। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে এসে সাবিরের মুখটা ছুঁয়ে বলেন, একে দেখছি আমি রাহেলা, এ তো আমার যুবক বয়সের চেহারা। আতিয়ার বাবা, তবে কি আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হতেই পারে রাহেলা। বাবা, তোমাকে আমার কেমন চেনা চেনা লাগছে। মন বলছে গতকাল রাতে তুমি আমি বাঁচিয়েছিলে। জি হ্যাঁ, এখন দয়া করে আপনার মেয়েকে ডাকবেন প্লিজ। আমার নার্স বেরেকা হেনার সাথে দেখা করার খুবই প্রয়োজন। রেবেকা হেনা? জি, আপনি চেনেন? সে আমার বড় বোন, ওই তো পাশের মোড়ে সে থাকে। তবে নিয়ে চলুন আমায় তার কাছে। হাতিয়ার মা, নিতুকে নিয়ে বেরিয়ে আয়। সবাই চল দেখি তোর খালার বাসায় ছেলেটাকে কি দরকার শুনবো। চলো বাবা, নিয়ে যাচ্ছি। রাহেলা বেগম সাব্বিরের হাত ধরে হাঁটতে থাকেন। পেছন পেছন নিতু, আতিয়া আর আফজাল সাহেব আসতে থাকেন। এমন সময় নিতু বলে ওঠে, আতিয়া, আমার মন বলছে এই তোর ভাই। আমারও তাই মনে হচ্ছে, তবে আমি ডিএনএ টেস্ট করানোর পরই তাকে ভাইয়া ডাকবো। তারপর তোর সাথে তার বিয়ে দেব, তার আগে নয়। ঠিক আছে ননদিনী। রেবেকা হেনার দরজার কলিং বেল বাজায় রাহেলা বেগম। তবে আগে সাব্বির দরজার আলে সরে গিয়েছিল। রেবেকা হেনা কলিং বেলের শব্দে এগিয়ে দরজা খুলে দিয়ে নিজের ছোট বোনকে দেখে বলে, আরে রাহেলা, তুই আয় ভেতরে। আফজাল, ভেতরে আসো। খালা, আমরাও আসি। আয় তোরাও আয়। এমন সময় সাব্বির আল থেকে বেরিয়ে রেবেকা হেনার কপালে পিস্তলের নল ঠেকিয়ে ধরে। সাব্বিরের পিস্তলের নল ঠেকানোর সাথে সাথে পুরবাড়ি ঘিরে ফেলে রাফি আর লুইসরা। সাব্বির চারিদিকে তাকিয়ে শয়তানের হাসি দিয়ে ভালো করে তাকায় রেবেকা হেনার দিকে। বয়স 60 ছুঁই হলো, এখনো বেশ স্বাস্থ্যবান চেহারা। রাহেলা বেগম বোনের মাথায় সাব্বিরকে গুলি ঠেকাতে দেখে ভয় পেয়ে যান। আফজাল সাহেব চোখে সর্ষে ফুল দেখছেন। আর নিতু আতিয়ার ফিসফিস বন্ধ হয়ে গিয়েছে। কপালে পিস্তলের নল ঠেকানো অবস্থায় রেবেকা হেনা কাঁপতে কাঁপতে বলে, কে কে তুমি বাবা? আমার কপালে পিস্তল ধরে কেন? সাব্বির গর্জন করে ওঠে, আজ থেকে 22 বছর আগে তুই শিশু মঙ্গল হসপিটালের নার্স থাকা অবস্থায় টাকার বিনিময়ে যে সন্তান তুই চুরি করেছিলি, সেই সন্তান হলাম আমি। তুই নাজিয়া খানমের মৃত্যু পুত্র সন্তানকে আমার মায়ের কোলে দিয়ে আমার ওই নাজিয়া খানমের হাতে তুলে দিয়েছিলি, মনে পড়ে রেবেকা হেনা, মনে পড়ে? সাব্বিরের ভয়ানক গর্জনে সেখানে দাঁড়িয়ে থাকা সবার মনে কাঁপন ধরে যায়। সবচেয়ে বেশি কাঁপন ধরে যায় রাহেলা বেগমের মনে। তিনি পেছন থেকে এসে সাব্বিরের কাঁধে হাত রেখে বলে, তো তোমার জন্ম তারিখ কবে বাবা? 2002 সালের 5ই অক্টোবর। কি তুমি সত্যি বলছো তো বাবা? জি। রাহেলা বেগম সাথে সাথে সাব্বিরকে নিজের বুকের সাথে টেনে নিয়ে গগন ফাটানো চিৎকার করে কেঁদে ওঠেন আর বলতে থাকেন, আমি তোর মা রে খোকা, আমি তোর সেই অভাগা মা। সাব্বির স্তব্ধ হয়ে যায় পরক্ষণে। রাহেলা বেগমকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে, মা। রাহেলা বেগম সাব্বিরকে বুকের মাঝ থেকে সরিয়ে নিয়ে একের পর এক চুমুতে ভরিয়ে দেন। এগিয়ে আসেন আফজাল সাহেব। কাঁদতে কাঁদতে সাব্বিরকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, বাবারে, শুধু মাকে মা বলে ডাকলে হবে? আমাকে একটু বাবা ডাকো। আমি তোর জন্মের দিন একটা বার কোলে নিতে পারিনি। বাবা। বাবা মা আর ভাইকে মিলে যেতে দেখে আতিয়া দূর থেকে সুখের কান্না কাঁদতে থাকে। সাব্বির ওর বাবাকে ছেড়ে দেয়।
রেবেকা হেনার চুলের মুঠি ধরে টেনে বাহিরে বের করে নিয়ে আসে। বেরেকা হেনা, এবার সত্যি সত্যি সব বলে দে, নয়তো তোর কপাল আমি গুলি করে ফুটো করে দিব। রেবেকা হেনা বোনের দিকে তাকিয়ে বলে, রাহেলা, এই তোর ছেলে না বোন? কে নাকি তোর ছেলে পরিচয় দিয়েছে। তোর ছেলে তো মারা গেছে। সাব্বির সাথে সাথে রেবেকা হেনার মাথায় পিস্তলের ডাট দিয়ে আঘাত করে চিৎকার করে বলে ওঠে, রাফি, নাজিয়া খানমকে নিয়ে আসো। রাফি এক দৌড়ে গাড়ি থেকে নাজিয়া খানমকে টানতে টানতে রেবেকা হেনার সামনে আনতেই রেবেকা হেনা কেঁদে ওঠে। রাহেলা বেগমের পা জড়িয়ে ধরে বলে ওঠে, বনু, আমাকে ক্ষমা করে দে। আমি লোভে পড়ে এমন করেছি রে। বনু, সামান্য কয়টা টাকার জন্য তোর ছেলের সাথে এই নাজিয়া খানমের মৃত্যু ছেলেকে বদলে দিয়েছিলাম। রাহেলা বেগম বোনের কথা শোনা মাত্রই দুকদম পিছিয়ে যায় আর হুঙ্কার ছেড়ে সাপ্পিকে বলে, সাপ্পির বাবা, হে নিকৃষ্ট দুই মহিলাকে এক্ষুনি খুন করে ফেল। এদের বেঁচে থাকার অধিকার নেই। রাহেলা বেগমকে বলতে দেখে সাব্বির গুলি করতে দেরি করেনি। দুটো মৃতদেহকে পেছনে ফেলে সাব্বির ওর বাবা মার হাত ধরে বেরিয়ে আসে সেখান থেকে। ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই। রাহেলা বেগম ছেলেকে খাইয়ে দিচ্ছেন পরম মমতায়। এটা দেখে আতিয়া হিংসা করে অন্যদিকে চেয়ে আছে। তা নিতু বুঝতে পেরে একটু জোরেই বলে ওঠে, আরে ননদিনী, তোমার ভাই 22 বছর পর এসেছে মায়ের বুকে ফিরে, তাকে একটু আদর করুক। এত হিংসে করলে হয় নাকি? হুম। আমি তাকে ভাই বোনে মানি না, ডিএনএ টেস্ট করার পরই মানব। নিতু লাজুক হেসে সাব্বিরকে বলে, এই যে মিস্টার হবু হাজব্যান্ড, আগামীকাল কি হসপিটালে যাবেন? আপনার ডিএনএ টেস্ট করতে দিব। সাব্বির মাথা নাড়িয়ে ওর মায়ের দিকে তাকায়। রাহিলা বেগম ছেলেকে আরেক লোকমা ভাত মুখে তুলে দিয়ে বলে, একটা কথা বলা হয়নি রে বাবা, নিতুকে আমরা মনে মনে পুত্রবধূ হিসেবে মানি। পাগলিটা মা বাবা কেউ নেই, চাচা চাচির সংসারে আশ্রিতা হিসাবেই ছিল। তুই কি বিয়ে করবি মেয়েটাকে? ও খুবই ভালো রে। সাব্বির নিতুর দিকে তাকিয়ে বলে, মিস নিতু, আমার গায়ের রং কালো, তবে আমার মনটা কিন্তু ভীষণ ভালো। তবে আমার বাবা মার পুত্রবধূ। নিতু সাথে সাথে বলে ওঠে, অবশ্যই হব জনাব, তবে আদর যত্নে রাখতে হবে কিন্তু। সে নিশ্চয় রাখবো মিসেস সাব্বির। এমন সময় আতিয়া ওর চেয়ার থেকে উঠে এসে সাব্বিরকে জড়িয়ে ধরে কেঁদে ডেকে ওঠে, ভাইয়া। সাব্বির পরম মমতায় বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদিস না বোন, আমি এসে গেছি তো। আতিয়া শান্ত হয়, তবে ভাইকে জড়িয়ে ধরে থেকেই বলে, আচ্ছা ভাইয়া, তুমি এমন খুন খারাপি শিখলে কি করে? তুমি কি মাফিয়া ডন? না রে বোন, তোদের ফিরে পেতেই আমি ডন হয়েছিলাম। শুনবি সে কাহিনী? হ্যাঁ বাবা বল, তুই কোথায় ছিলি এতদিন? সাব্বির বলতে শুরু করে, তোর মতো কুলাঙ্গারকে আমি আর ছেলে হিসেবে মানি না। তুই এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবি। কথাটা বলে রহমান সাহেব মুখের পর দরজা লাগাতে গিয়েও থেমে গেলেন। কি একটা ভেবে সাব্বিরের হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন ড্রয়িং রুমে। তারপর কড়া গলায় বলে ওঠেন, সবাই শোনো, আজ এক্ষুনি আমি আমার ছোট পুত্র বলে যাকে পরিচয় করিয়ে দিলাম, তাকে আজ থেকে ত্যায্য পুত্র করব বলে ঠিক করেছি। সাব্বির ওর বাবার কথা শুনে অবাক হয়ে ওর মায়ের দিকে তাকায়। কিচেনের দরজার আল থেকে তিনি চোখ দুটি বের করে চেয়ে আছেন ওর দিকে। সাব্বির কি একটা ভেবে সেদিকে এগিয়ে যেতে নিবে, অমনি তিনি কিচেনের দরজা লাগিয়ে দেন। সাব্বির হতাশ হয়ে ওর বোনের দিকে তাকায়। বোনের চেহারায় বিজয়ের হাসি আর বোন জামের মুখে শয়তানির হাসি। সাব্বির খানিকক্ষণ চুপ করে থেকে ওর বাবাকে বলে, বাবা, হঠাৎ বলা নেই কোয়া নেই, তুমি আমাকে ত্যায্য পুত্র করছো কেন? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য এত বড় শাস্তি আমাকে দিচ্ছ? তোর কোনো অপরাধ নেই, অপরাধ তোর গায়ের রং। তোর এই কালো রঙের জন্য আমি পদে পদে কলঙ্কিত হই। তোর জন্য আমাকে বাজার ভর্তি মানুষের সামনে কথা শুনতে হয়। রহমান ভাই, তোমার আর ভাবির গায়ের রং তো দুধে আলতা, কিন্তু তোমার ছোট ছেলে কালো কি করে হলো? সে তোমাদের সন্তান তো, নাকি কারো সন্তান তুমি চুরি করে নিজের বলে চালিয়ে দিচ্ছ? বাবা, আমি কালো বলে মানুষ আমায় অবহেলা করে, তাই বলে তুমিও আমাকে দূরে ঠেলে দিবে? আমাকে এমন শাস্তি দিও না বাবা, আমি সহ্য করতে পারবো না। পারলে পার, না পারলে রাস্তায় কোনো গাড়ির নিচে পড়ে মারা যা, আমার দেখার বিষয় নেই। মা রিতা, এই কুলাঙ্গারকে এক্ষুনি বের হয়ে যেতে বল, নয়তো ওকে কিন্তু আমি মেরে চামড়া তুলে ফেলবো। সাব্বির ওর বোনের দিকে অসহায় চাহনিতে তাকায়, তবে রিতা সেই চাহনিকে উপেক্ষা করে সাব্বিরকে বলে, এই কালো ভূত,
তোকে আমার বাবা কি বলেছে শুনিসনি? এক্ষুনি দূর হয়ে যাবি, নয়তো তোকে এমন মারবো যে সোজা উপরে চলে যাবি। তুই আমাকে মারতে পারবি আপা? আমি না তোর ছোট ভাই, আমাকে মেরে তুই শান্তিতে থাকতে পারবি? দয়া কর না আপা, আমি তোদের ছেড়ে কোথাও যেতে চাই না রে। ধুর, এই রিহান কি দেখছো? এই কালো কুত্তাটাকে বের করে দিয়ে শোনা, শুধু শুধু এর সাথে বক বক করতে হচ্ছে। রিহান এগিয়ে এসে সাব্বিরের টি শার্টের কলার চেপে ধরে বলে, সরি সালা বাবু, করার কিছু নেই, বউয়ের হুকুম তোমাকে বের করে দিতে হবে। দুলা ভাই, তুমি আমাকে একটু সময় দাও, আমি মায়ের সাথে দুটো কথা বলতাম। তাকে ছেড়ে চলে যাব, তাই দুটো কথা জিজ্ঞেস করে নিতাম। বলা তো যায় না জীবন কোথায় কিভাবে আমাকে ঠেলে নিয়ে যায়। দেখ সাব্বির, ভালো করে কথা বলছি দেখে তোর কি গায়ে লাগছে না? এখন কি তোর পিঠে চামড়া তুলতে হবে? সাব্বির মুচকি এসে বলে, আরে না দুলা ভাই, কিছু করতে হবে না। তুমি তো আমার বাবার সম্পদের মালিক হবে। আমি জাস্ট দুটো কথা বলেই বিদায় নিব। রিয়ান কোনো কথা না বলে হুট করে সাব্বিরের নাক বরাবর ঘুষি মারে। ঘুষিটা এত জোরে মেরেছিল যে সাব্বিরের নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে থাকে। সাব্বিরের নাক দিয়ে রক্ত পড়তে দেখে রহমান সাহেব এগিয়ে আসেন, জামিকে থামিয়ে দিয়ে বলে, বাবা রিহান, ওকে মেরো না, বাসার মধ্যে মারা গেলে আবার ঝামেলায় পড়তে হবে। তার চেয়ে ও যখন এত করেই বলছে, তখন না হয় ওর মায়ের সাথে দুটো কথা বলে বিদায় হোক। সাব্বির পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে, রিহানের দিকে তাকিয়ে বলে, দুলা ভাই, তোমার সাহস বেড়ে গিয়েছে। আমাকে বাবার ত্যায্য পুত্র করায় নাকি শোধ তুলছ? আমার বোনকে ডিস্টার্ব করার অপরাধে তোমাকে গাছের সাথে বেঁধে পেটানোর জন্য। রিয়ান কটমট চোখে সাব্বিরের দিকে তাকিয়ে থেকে চলে যায় সেখান থেকে। সাব্বির নাক থেকে রুমালটা সরিয়ে দেখে রক্ত পড়া কিছুটা বন্ধ হয়েছে। সাব্বির ধীর কণ্ঠে রহমান সাহেবকে বলেন, বাবা মাকে একটু ডেকে পাঠাও। তিনি হয়তো আমার সাথে কথা বলতে চান না, তবে আমার যে কথা বলতেই হবে। রিতার মা, এক্ষুনি বেরিয়ে আসো ট্রেন থেকে। এই আপদটাকে তো তুমিই বাড়িতে এনেছিলে, এখন বিদায়ের বেলা একটু কথা বলে যাও। রহমান সাহেবের কথা বলা শেষ হতেই কিচেনের দরজা খুলে বেরিয়ে আসে মিসেস রহমান। সাব্বির মুচকি এসে তার মায়ের দিকে এগিয়ে যায়, তারপর পরম মমতায় বলে ওঠে, মা, তুমি তো জানো আমি তোমারই সন্তান। তুমি কেন বাবাকে কিছু বলছো না? তিনি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছেন। তুমি একটু বাবাকে বোঝাও না মা, আমি তোমাকে ছাড়া কোথাও যেতে চাই না। মিসেস রহমান সাব্বিরের থেকে কয়েক হাত দূরে সরে গিয়ে কড়া কণ্ঠে বলেন, আমি তোর মা না, আমাকে মা বলে ডাকবি না। চমকে ওঠে সাব্বির, অবিশ্বাস্য চোখে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, কি বলছো তুমি এসব মা? আমি তোমার সন্তান নই। যাকে আমি এতদিন মা বাবা বলে ডেকে, সে আমায় মা নয়। মা, তুমি কেন আমার উপর অভিমান করেছো বলো না? আমি যে আর সহ্য করতে পারছি না। যা সত্যি তাই বলেছি, তোকে এতদিন নিজের সন্তান হিসেবে লালন পালন করেছিলাম আমার শাশুড়ির জন্য। তিনি আমাকে বারবার একটা নাতির জন্য জোর দিচ্ছিলেন, তবে বারবার আমার মৃত সন্তানের জন্ম নিচ্ছিল বলে তোকে আমি হসপিটালের একটি নার্সের মাধ্যমে চুরি করি আর আমার শাশুড়িকে সান্ত্বনা দিয়ে নিজের সংসার রক্ষা করি। এখন আর আমার শাশুড়ি নেই, আর তোকেও আমার সন্তান হিসেবে পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না। সাব্বির থেমে যায়, চোখ থেকে টুপ টুপ করে পড়ছে পানি। পানিগুলো মুছে নিয়ে শক্ত হয়ে দাঁড়ায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, মা, তুমি যে এসব কথা বলছো তার কি কোনো প্রমাণ আছে? আমি যে তোমাদের সন্তান নই, তার তো একটা আইনের প্রমাণ দরকার। প্রমাণ আছে, জোগাড় করে ফেলেছি। এই নে তোর ডিএনএ রিপোর্ট। স্পষ্ট করে বলা আছে তুই আমাদের কারোরই সন্তান নই। সাব্বির মুচকি এসে পেপারটা ভাঁজ করে পকেটে রাখতে রাখতে বলে, ধন্যবাদ তোমাদের আমাকে এত বড় একটা সত্য বলার জন্য। তোমরা আমার পিতামাতা নও। নিশ্চিত আমার পিতামাতা কোনো না কোনো কালো দম্পতি। আমি তাদের খুঁজে বের করব। হ্যাঁ, করে ফেল, তবে তার আগে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি চাই না তোকে আর এই বাড়িতে রাখতে। আমরা উচিত জবাব দেব সবাইকে, যারা এতদিন আমাদের খোঁটা মেরে এসেছে তোর জন্য। সাবাস জনাব রহমান সাহেব, সাবাস। মা, তাহলে তুমি আমাকে কোন হসপিটাল থেকে চুরি করেছিলে? বদল করে নিয়েছিলেন? আর সেদিন তোমার কি সন্তান হয়েছিল?
শিশু মঙ্গল হসপিটাল থেকে তোকে বদলিয়ে নিয়েছিলাম, আর আমার সেদিন ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছিল, তবে মৃত্যু। তাহলে সেদিন আমার আসল মা জেনেছে তার সন্তান মৃত। আহ, না জানি আমার মা কত কেঁদেছে সেদিন। সাব্বিরের কথা বলা শেষ হতে না হতে ধূপ করে কেউ একজন লাথি মারে সাব্বিরের পেটে। তাল সামলাতে না পেরে মেঝের উপর গিয়ে পড়ে যায় সে, সাথে প্রচন্ড ব্যথায় কুকিয়ে ওঠে। আহ! রিয়ান সাব্বিরকে কুকিয়ে উঠতে দেখে মুচকি এসে বলে, কি রে, কেবল তো একটা লাথি মেরেছি, তাতে এমন? সেদিন আমাকে যে গাছে ঝুলিয়ে মেরেছিলি, সেদিন আমিও ব্যথায় চিৎকার করেছিলাম, তোরা কয়েকজন বন্ধু হেসেছে। আজ তোর কি অবস্থা করবো ভাবতেও পারবি না। কথাটা বলে রিয়ান হাতে লোহার পাইপ নিয়ে এগিয়ে যাবে, অমনি রহমান সাহেব রিহানকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসে। তারপর রাগী কণ্ঠে বলে, রিহান, তোমাকে বলিনি আমি ওকে বাড়ির ভেতর আঘাত করো না? ও মারা গেলে তোমাকে সহ আমাদের সবাইকে ফেঁসে যেতে হবে। ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই, তাই ওর শরীর থেকে রক্ত ঝরলে আমাদের একটু কষ্ট হবে না। তবে বাড়ির ভিতর এসব করো না, ওকে আগে তাড়িয়ে দিই। সাব্বির মুচকি এসে রহমান সাহেবকে বলে, বাবা জনাব রহমান সাহেব, আপনি এত নিকৃষ্ট লোক ভাবতেই পারিনি। আপনার স্ত্রী যাকে আমি 22টা বছর নিজের মা হিসেবে জেনে এসেছি, এখন সেই মাকে কিনা আমার দেখতে হচ্ছে একজন সন্তান চোর হিসাবে। সি, আমার আপন বাবা মা না জানি কতটা কষ্ট পেয়েছিলেন। আচ্ছা, আপনাদের একটুও বিবেক কাঁপেনি নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে? পাগল ছেলে, আমি হলাম রহমান সাহেব, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির কলমালি। আমি এই শহরের বিশিষ্ট একজন লোক। এমনি এমনি হয়নি, নিজের স্বার্থের জন্য দু একটা খুন আমি করেছি। যাই হোক, তোকে এত কৈফিয়ত দিতে পারবো না, তুই এক্ষুনি দূর হয়ে যা, তোকে আমি আর দেখতে যাচ্ছি না। আহ রহমান সাহেব, এত তাড়া কিসের? আপনি ত্যায্যপুত্র করলেও আপনার সম্পত্তির ভোগ আমি পেয়েও যেতে পারি, তাই আইনিভাবে না হয় ত্যায্যপুত্র করুন। কি বলতে চাস তুই? তোর মতো ভিখারির বাচ্চাকে আইনের মাধ্যমে ত্যায্য করতে হবে? অবশ্যই, নয়তো ওই যে আমি বলে দিব আপনি আর আপনার স্ত্রী আমাকে হসপিটাল থেকে চুরি করেছিলেন। মিসেস রহমান খানিকটা থতমত খেয়ে যান। গভীরভাবে কিছু একটা ভেবে স্বামীকে বলেন, ওগো শুনো, এই মুহূর্তে আমাদের উকিলকে ডেকে এনে ওকে আইনিভাবে ত্যায্যপুত্র করে দাও। এই তো আমার চন্নি জননী বুঝতে পেরেছে আমার কথা। এখন তবে আমি একটু রুমে চাই, রাত বহুত হলো, ঘুমাই। আগামীকাল সকালে না হয় বাসা ছেড়ে দিব। রহমান সাহেব কিছু বলতে যাবে, তার আগে সাব্বির সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। সাব্বিরকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে দেখে রিয়ান খানিকটা রেগে গেলেও নিজেকে শান্ত করে নেয়। তারপর বলে, বাবা, এভাবে আপনি ওকে ভেতরে যেতে দিলেন? আপনি জানেন না ও আমাকে গাছের সাথে বেঁধে কিভাবে মেরেছিল। রেগো না রিহান, বাবা মা রীতা জামাইকে নিয়ে ভেতরে যা। তোর কথা মতো আজকে সব কাহিনী শেষ করে ফেলবো। তুই ঠিক বলেছিলি, কতদিন বার পরের ছেলেকে পুষে রাখবো। তাই করো বাবা, ওকে আর আমি ভাই বলে পরিচয় দিতে পারবো না। কালো ভূত একটা দেখলেই কেমন গা শিউরে ওঠে। এই রিহান, চলো আমরাও ঘরে যাই, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমাবো। হ্যাঁ চলো। রীতা রিহানকে নিয়ে রুমের বাইরে চলে যায়। ড্রয়িং রুমে শুধু বসে থাকেন রহমান সাহেব আর তার স্ত্রী নাজিয়া খানম। রহমান সাহেব কয়েক পলক স্ত্রীর দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে বলে, বুঝলে রিতার মা, এতদিনে ঘাট থেকে বিশাল বড় এক বোঝা নামতে নিয়েছে। বড় বাচ্চা বাঁচলাম। সব হয়েছে তোর এই বজ্জাত মায়ের জন্য। নাতি চাই করে মাথা খেয়ে নিচ্ছিল, তার উপর বাড়ির সমস্ত কাজ আমাকে করিয়ে বাচ্চাগুলোকে পেটের মাঝে মেরে ফেলেছিল। ডাইনির এত দিতেও মরণ হলো। আহ নাজিয়া, থামো। মা মারা গিয়েছে, তাকে নিয়ে দয়া করে কোনো বাজে কথা বলো না। তিনি যতই ভুল করুক, আমার জন্মদাত্রী মা তো। নাজিয়া খানম তেতে উঠেন, মুখটা গম্ভীর করে বলেন, শুধু মায়েরটাই বুঝলে? তোমার মা যে একের পর এক তোমার কন্যা আর পুত্র সন্তানকে আমার পেটে মেরে ফেলেছিল, সেটার জন্য কিছু বলবে না? থাক, বাদ দাও। এখন বলো তো, এই আপদ কালো ভূতটাকে তো তাড়িয়ে দেব। এতগুলো বছর আমাদের সাথে ছিল, একটা মায়া জন্মে গেছে বলি ওকে কিছু টাকা পয়সা দিলে হতো না? চুপ, এসব মুখেও এনো না। একটা কানা করেও ওকে আমি দিব না। সব আমার মেয়ে আর মেয়ে জামাইয়েরই। ভালো বলেছ। ও তো রুমে গেল,
না জানি কি করেছে। যা খুশি করুক, চলো আমরা ঘুমাই। এভাবে আর কতক্ষণ জেগে থাকবো? হ্যাঁ চলো। এদিকে সাব্বির নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়, তারপর ঘরের চারিদিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। এগিয়ে যায় বিশাল বড় ড্রেসিং টেবিলের সামনে। এর আগে কখনো সাব্বির ড্রেসিং টেবিলের আয়নার উপর নিজের মুখ দেখেনি কালো বলে। আজ কেন যেন ওর ইচ্ছে করছে নিজের চেহারাটা এক পলক দেখতে। যেই ভাবা সেই কাজ। কাপ্পা কাপ্পা হাতে সাব্বির আয়নার সামনে থেকে পর্দাটা সরিয়ে নিজের মুখটা আয়নায় দেখে অবাক না হয়ে পারে না। ত্বক কালো হলো, চেহারাটা অসম্ভব মায়াবী। যে কেউ ভালো দৃষ্টিতে ওর দিকে তাকালে মুগ্ধ হয়ে যাবে। এত মুগ্ধ যে সবসময় ওর চেহারাটাই চোখে ভাসবে তার। সাব্বি মনে মনে হাসে আর বলে, ইস, আমি তো আমার চেহারার প্রেমে পড়ে গেলাম। এই চেহারা কালো বলে 22টা বছর আয়না থেকে দূরে থেকেছি, অথচ আজ নিজেই অবাক হচ্ছি কতটা মায়াবী আমি। তবে আমার আসল মা বাবা না জানি কত সুন্দর। নিজের মা বাবার কথা মনে পড়তে সাব্বিরের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। একটু আগের ঘটনাগুলো মাথা চেড়ে ওঠে। ওর ভাবতেও ঘৃণা হচ্ছে। এতগুলো বছর কিছু নরপশু আর নরপিশাচকে বাবা মা বলে ডেকে এসেছে, আর ভাবতে পারে না। দ্রুত পর টেবিলের উপর থেকে ফ্যামিলি অ্যালবামটা হাতে নিয়ে নেয় সে। তন্ন করে খুঁজতে থাকে কিছু। এমন সময় সে পেয়েও যায়। মুহূর্তে হাসি ফুটে ওঠে ওর মুখে। যেদিন সে জন্ম নিয়েছিল ঠিক সেদিনের ছবি হাতে তুলে নেয় সে। ছবিটার ওপর হাত বুলিয়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, না জানি সেদিন আমার জন্ম দেয়নি মা কতটা কষ্ট সহ্য করেছিল। হিয়া মাবুদ, আমাকে আমার আসল পিতামাতার নিকট পৌঁছে দিন। আমি তাদের জীবিত থাকা অবস্থায় একটা বার দেখতে চাই। ভোর হয়ে গিয়েছে। সাব্বির নিজের ছোটবেলার ছবি, রহমান সাহেব আর নাজিয়া খানমের ছবি দুটো নিজের আন্ডারওয়্যারের ভিতর ভালো করে লুকিয়ে নেয়। সাথে নিজের এত বছরের পড়াশোনার সব সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডগুলো ব্যাগে তুলে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। সিঁড়ি পেয়ে ড্রয়িং রুমে আসতে দেখে রহমান সাহেব সহ সবাই বসে আছেন। সাথে কালো প্যান্ট পরিহিত এক লোক। সাব্বির বুঝতে পারে তিনি উকিল। সাব্বিরকে নেমে আসতে দেখে রহমান সাহেব উকিলকে বলেন, এ হলো আমার পালক পুত্র। ওকে আমি রাস্তা থেকে তুলে এনে 22টা বছর লালন পালন করেছি। তবে বর্তমানে ওর কিছু কর্মকাণ্ডের কারণে আমার মান সম্মানে আঘাত লাগে, যার কারণে ওকে আমি আমার পালক পুত্র হিসেবে রাখতে আগ্রহী নই। এই মুহূর্তে ওকে আমি ত্যায্য করব। বুঝতে পেরেছি স্যার, আর সেই মতোই আমি সব উইল তৈরি করে এনেছি। তাকে বলুন কাগজে একটা সাইন করে দিতে, তবেই আর কোনো বাধা থাকে না। এই আপদের বাচ্চা, দ্রুত সিগনেচার করে দে, তারপর দূর হয়ে যা বাড়ি থেকে। তোকে আর সহ্য করতে পারছি না আমি। আরে রহমান সাহেব, 22 বছর সহ্য করেছেন, আর কয়েকটা মিনিট অপেক্ষা করুন। উকিল আঙ্কেল, উইলের কারণ হিসাবে কি লিখেছেন? তোমার কারণে তোমার বাবার সম্মানে আঘাত লাগাই তিনি তোমার পালক পুত্র হিসেবে ত্যায্য করেছেন। না উকিল আঙ্কেল, ওটা তাদের মন করা। আসল কথা তিনি আপনাকে বলেননি। আসল কথা বলতে? আসল কথা হলো তিনি আমাকে রাস্তায় কুড়িয়ে পাননি, বরং হসপিটাল থেকে নিজের মৃত্যু ছেলের সাথে আমাকে বদল করে নিয়েছিলেন। বলতে পারেন চুরি করেছিলেন। উকিল সাহেব সাব্বিরের কথা শুনে অবাক হয়ে যায়, আর চোখে রহমান সাহেবের দিকে তাকিয়ে বলেন, এই কি শুনছি রহমান সাহেব, এটা তো মস্ত বড় ক্রাইম। সাব্বির, আমি এই মুহূর্তে পুলিশকে ফোন দিচ্ছি। এনাদের এই মুহূর্তেই অ্যারেস্ট করতে হবে। কথাটা বলে উকিল সাহেব নিজের ফোন বের করতে যাবে, তার আগে রহমান সাহেব ভয় আর লজ্জে আমতা আমতা করে বলে, উকিল সাহেব, ও মিথ্যে বলছে। আপনি পুলিশকে ডাকবেন না দয়া করে। কে সত্যি কে মিথ্যা বলছে তা আমি জানি রহমান সাহেব। এতগুলো বছর ওকালতি করছি, এই সামান্য বিষয় বুঝবো না? আমি সাব্বিরকে চিনি, আর আপনি কতটা সত্যি বলছেন তা তো আপনার আমতা আমতা করাতেই বোঝা যাচ্ছে। রহমান সাহেব ঘেমে গিয়েছেন, সাথে নাজিয়া খানমও নিশ্চুপ। তিনি জেলে যাওয়ার ভয়ে পাথর হয়ে গেছে। আর রীতা রিহান নিশ্চুপ। সাব্বির সবার দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, উকিল আঙ্কেল, পুলিশ ডাকতে হবে না, তাদের শুধু স্বীকার করে নিতে বলুন তারা আমাকে হসপিটালে থেকে চুরি করেছিল, এবং কোনো নার্সের বা ডাক্তারের মাধ্যমে চুরি করেছিল তার নাম বলতে বলুন। নাজিয়া খানম চট করে বলে ওঠে, আমি বলছি, নার্সের মাধ্যমে চুরি করেছিলাম। নার্সের নাম বেরেকা হেনা। কত টাকা দিয়েছিলেন তাকে? 50,000 নিয়েছিল সে, এর বেশি আমি কিছু জানি না। চমাকে দেবে না। রহমান সাহেব মুখটা কালো করে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, নাজিয়া,
তুমি এতটা ভীতু? সি, সব হরহর করে বলে দিলে। এখন তো আর প্রমাণ পেয়ে গেল তোমার পেটে কিছু থাকে না, বুঝলে? তা উকিল সাহেব, সব তো শুনলেন, এখন কি করবেন বলুন। শোনা কথার দাম নেই। আমি সাব্বিরের কথায় আরো একটা উইল এনেছি, যেখানে আপনারা স্বীকার করেছেন আপনারা তাকে চুরি করে এনেছিলেন। এখন এখানে দুজন স্বাক্ষর করে দিলেই সব লেটার চুকে যায়। উকিল সাহেব, আপনি কি ভুলে যাচ্ছেন আমি এখন শিল্পপতি? আমি চাইলেই আপনার মতো 100 উকিলকে পকেটে রাখতে পারি। তা রাখতে পারেন, তবে আমাকে রাখতে পারেন না। রহমান সাহেব, 1 মিনিট দিলাম, ভেবে নিন। পুলিশের নাম্বার আমার কল লিস্টে আছে, 1 ক্লিকে পুলিশ হাজির হয়ে যাবে। রহমান সাহেব রাগী স্বরে বলে, কাজটা ঠিক করলি না সাব্বির, এর শোধ আমি তুলবো। কাগজ দিন, আমি সিগনেচার করে দিচ্ছি। রহমান সাহেব সিগনেচার করে কাগজ এগিয়ে দেয় নাজিয়া খানমের দিকে। তিনি কাঁপা কাঁপা হাতে সিগনেচার করে কাগজ এগিয়ে দেয় সাব্বিরের দিকে। সাব্বির মুচকি এসে উকিল সাহেবকে বলে, ধন্যবাদ উকিল আঙ্কেল, চলো বেরিয়ে যাই, এখানে থেকে কোনো লাভ নেই। সাব্বির আর উকিল বেরিয়ে আসে রহমান সাহেবের বাসা থেকে। উকিল তার গাড়ি নিয়ে চলে যায়। সাব্বির রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে পেছনে ফিরে তাকায়। দোতলা বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে থাকে সে। আর যতই হোক, 22টা বছরের আশ্রয়স্থল ছিল এটা। বাড়ির দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর সাব্বির হাঁটতে থাকে। সামনে ভার্সিটি বন্ধুদের সাথে আড্ডা দিতে না হয় কোনো একটা ব্যবস্থা করে নিবে সে। কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সাব্বির। আশেপাশে ভালো করে তাকায়। সবাই তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে হাসে সে। তারা এখনো হয়তো জানে না সে রহমান সাহেবের আপন ছেলে নয়। হাঁটতে হাঁটতে সাব্বির চলে আসে বকুল গাছের নিচে। সেখানে দাঁড়িয়ে ছিল সাব্বিরের বন্ধু লিমন, আবির, হাবিবারা। সাব্বির ওদের সামনে গিয়ে দাঁড়াতেই লিমন তাকায় সাব্বিরের দিকে, তারপর বলে, কিরে বেটা আন, হেঁটে আসলি যে? তোর সে নতুন ইয়ামাহা কোথায়? ওসব আমার নয় রে লিমন, আমি যাকে বাবা মা ভাবতাম তারা আমার আসল বাবা মা নয়। আবির অবাক হয়, খানিকক্ষণ চুপ করে থেকে বলে, কি বলছিস এগুলো সাব্বির? মাথা তোর ঠিক আছে? রহমান আঙ্কেল তোর বাবা নয় তো কে তোর বাবা? বাদ দে আবির, এ আমাদের সাথে সকাল সকাল মজা করতে এসেছি। নিজের বাবা মাকে শেষে কি না বলে ওর আপন কেউ না। ঠিক বলেছিস। যাই হোক বন্ধু, তুই আমাদের সাথে চল। তোর মুখ কেমন শুকনো শুকনো লাগছে, কিছু খাবি? না বের, মন ভালো নেই। আমার আপন পিতামাতাকে আমায় খুঁজে বের করতে হবে। দূরশালা চল তো, এত কাহিনী বারবার বলিস না তো, শুনতে ইচ্ছা হচ্ছে না। তোকে কিছু না খাইয়ে ঘুম ভাঙা। আমি দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে 4টা কফি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তাই তোরা অপেক্ষা কর। কথাটা বলে আবির চা আনতে চলে যায়। এতক্ষণ লিমন চুপ করে দাঁড়িয়ে থাকলেও হঠাৎ এগিয়ে যায় সাব্বিরের দিকে। তারপর বিস্ময়কর চাহনিতে তাকিয়ে বলে, সাব্বির, তোর নাক কেটে গেল কিভাবে? সাব্বির মুচকি এসে বলে, তোর কি মনে হয় নাক কখনো কেউ স্বেচ্ছায় কাটে? লিমন তীক্ষ্ণ দৃষ্টিতে সাব্বিরের দিকে তাকিয়ে থেকে নিজের দুহাত সাব্বিরের গালে রেখে কান্না ভেজা কণ্ঠে বলে, সাব্বির দেখ, তুই আমাদের বন্ধু না রে, আমাদের ভাই। সত্য করে বলতো, কে তোকে নাকে আঘাত করেছে? আমার বোন জামাই রিহান। লিমন রিহানের নামটা শুনে সাব্বিরের গালটা ছেড়ে দেয়। চিৎকার করে বলে ওঠে, এই কে কোথায় আছিস? তোরা এই মুহূর্তে চলে আয়। আমাদের ভাইকে একজন মেরেছে, তার লাশ আজ আমি দেখব, তার কলিজা আমি কুকুরকে খাওয়াবো। লিমনের এক চিৎকারের সাথে সাথে আশেপাশে থেকে শতখানেক ছেলে পেলে ছুটে আসে। সাব্বির সবার দিকে তাকায়। সবাই কোনো না কোনোভাবে সে এদের সবাইকে সাহায্য করেছিল। আজ তারাই তার আপনজন। সাব্বির দ্রুত লিমনের কাঁধে হাত রেখে বলে, আহ থাম না লিমন, কি দরকার এখনই এত উত্তেজিত হওয়ার? আমাকে জানতে হবে আমার আসল বাবা মাকে। ততক্ষণ পর্যন্ত না হয় অপেক্ষা করবি। আর তোরা সবাই যে যার কাজে যা ভাই। সবাই মাথা নাড়িয়ে চলে যায়। সাব্বির লিমনকে পাশে নিয়ে বসে। তারপর শান্ত দৃষ্টিতে হাবিবের দিকে তাকিয়ে বলে, হাবিব ভাই, তুই এক কাজ কর, এখনই গিয়ে আমার জন্য একটু খাবার নিয়ে। কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি, বুঝলি? এখনই আনছি রে, তুই একটু অপেক্ষা কর। এমন সময় লিমন বলে ওঠে, দোস্ত, তুই সবাইকে চলে যেতে বললি কেন? রেহানের এত বড় কলিজা হয়েছে যে কিনা আমাদের কলিজাকে আঘাত করে। বাদ দে, আমার বড় বোনের জামাই বলে কথা, মাফ করে দেই। তাছাড়া ওদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই রে। এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে আসে আবির আর হাবিব। দুজনের চোখে মুখে উত্তেজনা। সাব্বির ওদের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে রে, এভাবে ছুটে আসলি কেন? আবির চুপচাপ পেপার এগিয়ে দেয়। সাব্বির পেপারটা নিয়ে পড়ে, ব্রেকিং নিউজ, ঢাকার শিল্পপতি রহমান সাহেব
তার পালক পুত্র সাব্বিরকে ত্যায্যপুত্র করিয়াছেন এবং তিনি উল্লেখ করিয়াছেন সাব্বির তার নাম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা জায়গার প্রভাব বিস্তার করতে চাইলে তাকে পুলিশে দিতে। সাব্বির পেপার পড়া শেষ করে আবিরের দিকে এগিয়ে দিয়ে বলে, বাহ, রহমান সাহেব পেপারও দিয়ে দিয়েছে। আর হিয়ালি না করে বল কি হয়েছে। তুই জানিসই আমার দাদি মারা গিয়েছে গত পরশুদিন। তারপর থেকে মা বাবা আমাকে সহ্য করতে পারছিল না, তো গত রাতে তোদের সাথে আড্ডা দিয়ে বাসায় যাই। তারপর সাব্বির গত রাতে সব ঘটনা ওদের খুলে বলতে ওরা রেখে আগুন হয়ে যায়। লিমন ফুসতে ফুসতে বলে, কে বলিস এগুলো সাব্বির? তারা তোকে চুরি করেছিল? না জানি সেই দিন তোর আসল বাবা মার কেমন লেগেছিল। সাব্বিরের মুখটা মলিন হয়ে যায়, মাথাটা নিচু করে বলে, আমার বাবা মার কথা খুব মনে পড়ছে রে। না জানি তারা কোথায় কেমন আছে, যদি দেখতে পেতাম। সব ঠিকানা তো তারা বলে দিয়েছে, তবে কেন আর দেরি করছিস? চল বগুড়া চলেছি আমরা, সেখানেই না হয় খুঁজে নিব। তবে সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েই যাই, তারপর না হয় ওখানে গিয়ে কোথাও ভর্তি হব। ভালো বলছিস, নে খাবারটা খেয়ে নে। সাব্বির হাবিবের হাত থেকে খাবারটা নিয়ে খেতে শুরু করে। এমন সময় কোথা থেকে একটা মেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে সাব্বিরের দিকে একটা কাগজ ছুঁড়ে মারে। কাগজটা সরাসরি সাব্বিরের নাকে গিয়ে লাগতে আর্তনাদ করে ওঠে সে। সাব্বিরের আর্তনাদ শুনে সবাই তাকায় ওর দিকে। সাব্বির চোখ তুলে সামনে তাকিয়ে দেখে লিমা দাঁড়িয়ে, চোখ মুখ রেগে আগুন হয়ে আছে। সাব্বির লিমাকে দেখে মুচকি হাসে। লিমা সাব্বিরের একমাত্র গার্লফ্রেন্ড। সাব্বির লিমাকে রেগে থাকতে দেখে বলে, আরে আমার বাবুটা আজকে এত রেগে আছে কেন? কিছু কি হয়েছে? কুত্তার বাচ্চা, আমাকে একদম বাবু বলবি না। তোর আজ এক্ষুনি ব্রেকআপ। কি বলছো এসব লিমা? তোমাদের 3 বছরের ভালোবাসা তুমি 1 সেকেন্ডে শেষ করে দিবে? লিমা তার ছেলের হাসি দিয়ে বলে, কিসের ভালোবাসা? জীবনে কখন আয়নার মুখ দেখেছিস? কালো ভূত কোথাকার, তোকে থেকে ভূত নিজেই ভয় পায়। সাব্বির মুখটা মলিন করে বলে, হঠাৎ তুমি কি সব বলছো লিমা? এই কালো ভূতের সাথেই তো তোমার 3 বছরের রিলেশন ছিল। আমাকে কেউ কালো বললে তুমি তাকে কত কথা শুনিয়ে দিতে, আর আজ সেই তুমি আমাকে কালো ভূত বলছো? হ্যাঁ বলছি, তুই তো কালো ভূতই। তাছাড়া তোকে আমি কোনোদিন ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম তোর টাকাকে, তোর বাবা রহমান সাহেবের সম্পদ দেখে। তবে আজ পেপারে দেখলাম তোর বাবা রহমান সাহেব তোকে ত্যায্য করেছে, এমনকি তুই তার আপন ছেলেও না। না জানি তিনি তোকে কোন ময়লার ডাস্টবিন থেকে তুলে এনেছিল। যা বলছো লিমা, এখন তুমি আসতে পারো। তোমার মতো মেয়ের আমার প্রয়োজন নেই। টাকা হলে তোমার মতো সাদা চামড়ার বেশ্যা রাত বিরাতে অনেক পাবো। কি বলিস লিমন? যা বলেছিস, সামান্য 1000 নোট এর চেয়েও সুন্দরী পাবে এসব রাস্তার ভিখারি মেয়ে। আজ আছে কাল নেই। তুই খেয়ে নে বন্ধু, কুকুরের সাথে বকবক করিস না। লিমা সাব্বিরের অপমানজনক কথা শুনে তেরে আসে ওকে মারতে। তবে তার আগে লিমন আর হাবিব লিমার গলা টিপে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। একসাথে এতগুলো থাপ্পড় খেয়ে লিমা থমকে যায়, চোখে মুখে আধার দেখতে থাকে। এমন সময় হাবিব বলে ওঠে, লিমা সামনের থেকে চলে যা, আর ভুলে যা ভাইয়ার সামনে এসেছিস না, জীবনে নিয়ে ফিরতে পারবি না। লিমা দাঁতে দাঁত কামড়িয়ে বলে, তোদের দেখে নিব আমি, আমাকে মারা তোদের বের করে দিব। লিমার কথায় পাত্তা না দিয়ে লিমন সাব্বিরকে বলে, ভাই এখন তবে কি করবি? ক্লাসে যাবি? না, আর ক্লাসে যাব না। চল কোথাও থেকে ঘুরে আসি, তারপর তোদের কারো একজনের বাসায় থেকে যাব। তাই হবে, চল যাই। নদীর তীর থেকে খোলা হওয়া খেয়ে আসি। সাব্বিরা উঠে চলতে শুরু করে। এদিকে সোফায় বসে আছে রহমান সাহেব, নাজিয়া খানম, সামনে দাঁড়িয়ে আছে রিতা আর রিহান। রহমান সাহেব খবরের কাগজ পড়ে, রিহানের দিকে তাকিয়ে বলে, সাব্বাস রিহান বাবা, পেপারে খবর ছাপিয়ে বেশ করেছো। কার না কার সন্তান আমার পরিচয় বড় হচ্ছিল, আজ সে পরিচয় ধুলোয় মিশে গেছে। ধন্যবাদ বাবা। বলছিলাম কি, ঋতুর বাবা ও যদি সত্যি সত্যি ওর বাবা মাকে খুঁজতে চলে যায়? আরে ধুর, কিভাবে খুঁজবে? তুমি তো তাকে আর সবটা সত্যি বলনি। তাছাড়া সেই নার্স কি আর 22 বছর পরেও আছে? এ না মানে ওকে আমি সব সত্যি বলে দিয়েছি, এখন কি হবে? যা হবার হবে, আমি ওসবে মাথা ঘামাতে চাই না। এমন সময় রিহান শয়তানের হাসি দিয়ে বলে, বাবা আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিলে কেমন হয়? মানে? দেখুন, ও যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা আতঙ্কে থাকবো। তার চেয়ে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেই, তাহলেই আমাদের মুক্তি। বেশ বলেছ জামাই আজকে, তবে ব্যবস্থা করে ফেলো, যত টাকা লাগে আমি তোমাকে দিব।
তাহলে তো হয়েই গেল বাবা। আগামীকাল সকাল সকাল খবর পাবেন সাব্বির নামের কেউ আর এই দুনিয়ায় নেই। না না, এটা করতে যেও না রিহান, পরে না আবার তুমি ফেসে যাও। আমার একটা মাত্র মেয়ে, ওসব খুন খারাপই তোমাকে করতে হবে না। ঠিক আছে বাবা, কোনো চিন্তা করবেন না, আমি তবে ব্যবস্থাটা করে আছি, কেমন? ঠিক আছে, যাও। রিহান বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে রিহান বেরিয়ে যাওয়ার পরপরই রিতা ওর বাবাকে বলে, বাবা বলছিলাম কি, তুমি রিহানকে এই কাজটা করতে বললে তা ঠিক হলো? তুমি কি ভুলে যাচ্ছ রিহান আমাকে একদিন রাস্তায় লাভ লেটার দেওয়ায় সাব্বির ওকে বেঁধে কিরকম পিটিয়েছিল? আগে ও আমার পাওয়ার ব্যবহার করত, এখন ওকে আর কেউ গণায় ধরবে না, তুই চিন্তা করিস না তোমা। সারাদিন ঘোরাঘুরি শেষে সাব্বিরা ফিরে আসে শহরে। রাত 8টা বেজে গিয়েছে দেখে যে যার বাড়িতে চলে গেলেও সাব্বির একা একা বসে থাকে কলেজের গেটের সামনে। এমন সময় কারোর শীতল হাতের ছোঁয়ায় কেঁপে ওঠে সাব্বির। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে দেখে লিমন দাঁড়িয়ে। সাব্বির হালকা হেসে বলে, কিরে বাসায় যাসনি? রাত হলো, ভাবি চিন্তা করবে তো। যেতে ইচ্ছে করছে না রে, আমার বাসায় না হয় চল। তো কিভাবে একা রেখে আমি বাড়ি ফিরবো কি করে? ধুর বেটা, বাড়ি যা, কয়েকদিন হলো বিয়ে করেছিস, বউকে নিয়ে আলাদা সময় কাটা। আমি পরপুরুষ, শুধু শুধু তোদের মধ্যে হাড্ডি হতে চাই না আমি। লিমন আর জোর করে না সাব্বিরকে। সে জানে সাব্বির এক কথার মানুষ। চুপচাপ সামনে হেঁটে যেতে থাকে। রাত 10টা। আশপাশে একটা বাসও খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে সে আগের জায়গায়। কলেজের চারপাশে কেউ নেই, নাইট গার্ড টহলে বেরিয়েছে। এমন সময় লেকের সামনে ঝালমুড়ি বিক্রি করা একটা ছেলে নাম রকি, সে এসে সাব্বিরের সামনে দাঁড়ায়, হাতে 2টো প্যাকেট। সাব্বির জিজ্ঞাসা সূচক চাহনিতে ওর দিকে তাকাতে সে হাবলার মতো হেসে বলে, বড় ভাই, আজ আপনি আর আমি একই হয়ে গিয়েছি। আপনারও থাকার জায়গা নাই, আমারও নাই, দুজনেই এখন পথে ঘুমাইব। সাব্বির অবাক হয়ে তাকায়। তোর থাকার জায়গা নেই মানে? তোকে না একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেখানে কি হয়েছে? সকালে পেপারে আপনার খবর পড়েছি, তারপরে আমি এখানে আর থাকুম না বলে ঠিক করেছি, এখন আপনার লগে থাকুম। সাব্বির কৃতজ্ঞতায় নুয়ে পড়ে। রাফিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, পাগল রে তুই রাফি, সত্যি পাগল তুই, শুধু শুধু এসব করতে গেলি। ওইসব বুঝি না ভাইজান, আপনার মতো মানুষ আমি আর 2টা দেখি নাই। সেই আপনারে কিনা বাবা মা নেই? আপনার বাপ মা নাই ভাবলে যতটা কষ্ট পাইতাম তার চেয়েও বেশি কষ্ট পাই আপনার বাবা মা নেই দেখা। আমার বাবা মা আছে রাফি, খুঁজে নিব তাদের। খুঁজতে হইলে শক্তি লাগবো ভাইজান, এই নেন খাবার আনছি, খাইয়া নেন। সাব্বির রাফির হাত থেকে একটা খাবারের প্যাকেট তুলে নিয়ে খেতে শুরু করে। রাফিও অন্যটা নিয়ে খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষে এখন শোয়ার পালা। রাফি কোথা থেকে জানি 2টো বালিশ আর 2টো চাদর নিয়ে এসে হাজির হয়। সেটাই কলেজের বারান্দায় বিছিয়ে শুয়ে পড়ে দুজন। খোলা আকাশের নিচে শুয়ে কখন যে সাব্বির ঘুমিয়ে পড়েছিল সেটাই টের পায়নি। তবে মাঝরাতে প্রচন্ড জ্বরে ভারী কিছুর আঘাতে চিৎকার করে ওঠে সাব্বির, তবে আওয়াজ বের হয় না, মুখের মধ্যে কাপড়ের টুকরো থাকায়। এদিকে কেউ তাকে সমানতালে পিটিয়ে চলেছে। এত আঘাত সহ্য করতে পারে না সাব্বির, মাটিতে লুটিয়ে পড়ে। সাব্বিরকে লুটিয়ে পড়তে দেখে মুখ থেকে কালো কাপড় সরিয়ে ফেলে রিহান। বিজয়ের হাসি দিয়ে বলে, সেদিন সময় তোর ছিল আর আজ আমার। সেদিন তোর পিটুনি খেয়ে ঠিক করেছিলাম রিতাকে আমি বিয়ে করবই, তারপর তোকে তোর বাবার মার থেকে আলাদা করে ভাবিনি তা এত তাড়াতাড়ি সহজ হবে। এখানে মনে পড়ে থাক, চলে সবাই। রিয়ান ও দলবল নিয়ে চলে যায়। ততক্ষণে রাফি ছুটে গিয়ে লিমনকে খবর দিয়ে দিয়েছে। লিমন খবর পাওয়া মাত্রই ছুটে আসে কলেজে। সাব্বিরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দৌড় নিয়ে চলে যায় হসপিটালে। 1 মাস হয়ে গিয়েছে সাব্বির হসপিটালে বেডে শুয়ে আছে। বাম হাত আর ডান হাত ভেঙে গিয়েছিল। আজ তার হাত পায়ের প্লাস্টার খুলে দেওয়া দিন। হাবিব, লিমন আর আবিদ দাঁড়িয়ে আছে সাব্বিরের সামনে, আর পাশে বসে আছে ছোট্ট রাফি। একটু পর ডাক্তার এসে প্লাস্টার খুলে দেয়, সাব্বিরকে রিলিজ দিয়ে চলে যায়। স্ট্রেচারে ভর দিয়ে উঠে দাঁড়ায় সাব্বির। খানিকক্ষণ চলার পর কোনো ব্যথা অনুভব না করে স্ট্রেচার ছাড়াই হাঁটতে শুরু করে। খানিকক্ষণ হাঁটার পর সাব্বির গিয়ে দাঁড়িয়ে লিমনের সামনে আর জিজ্ঞেস করে, বন্ধু, আমাকে কে মেরেছিল সেদিন মুখে কাপড় বেঁধে? কি আবার তোর বোন জামাই রিহান প্রতিশোধ নিল? আমিও নেব। সে যাই হোক, এবার আবির তুই বল, খোঁজ নিয়েছিলি বগুড়ায়? শিশু মঙ্গল হসপিটালের খোঁজ পেলি? পেয়েছি, এখন সেখানে গিয়ে খোঁজ নিতে হবে। তবে তোকে আর এমন সাধারণ হয়ে থাকলে চলবে না সাব্বির, ডন হয়ে উঠতে হবে তোকে। কারণ এই দেশে শক্তি যার, অধিকার তার। সবাইকে ভয় রেখে তোকে তোর কাজ করে নিতে হবে। তুই বুঝে বলছিস তো আবির?
আমি অমন ডন হয়ে গেলে এই দেশে একটাও কিন্তু খারাপ মানুষ বাঁচবে না রে। তোকে এত কিছু করতে হবে না, যারা তোর আজকের এই অবস্থার জন্য দায়ী তাদের দিয়েই শুরু কর। সাব্বির শয়তানি হাসি দিয়ে বলে, তবে ডেকে আনি আমার সেই বিদেশি 2 ডন বন্ধুকে, তারপর না হয় খেলা হবে। কাদের কথা বলছিস তুই? ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র জামাইকা ট্যুরে গিয়ে তোর মনে আছে 2 জন ডনকে আমরা শত্রুদের হাত থেকে বাঁচিয়েছিলাম? আছে, কিন্তু সে তো 2 বছর আগে, এখন তো যোগাযোগ নেই রে। পাগল, ওরা আমার সাথেই আছে। ওরা আমাকে বস মানে। ওদের 100 জনকে এদেশে নিয়ে আসবো, তারপর। তোর মনে শয়তান ভর করলো নাকি রে? লুইস আর স্টিভেনকে তো আনবি, তবে তোর শিকার হবে এটাকে। দেখে নিস, কোনো একদিন নিউজের হেডলাইনে দেখা হবে তোদের সাথে আবার। চল রে রাফি, তুই আজ থেকে আমার সহযোদ্ধা। বর্তমান দীর্ঘ সময় নিজের অতীত বলে থামে সাব্বি, তবে কারোর ঘোর তখনও কাটেনি। এমন সময় নিতু বলে ওঠে, ও হে ননদিনী, আমার জামাইকে আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে শুনি? এবার তো ছেড়ে দাও। আতিয়া লজ্জে পেলেও রাগি চোখে নিতুর দিকে তাকিয়ে বলে, এ আমার ভাই নিতু, আমি ছাড়বো না। আর তোর এখনো বিয়ে হয়নি, স্বামী বলবে না একদম। থাক থাক, ওসব বাদ দাও। বাবা, আমি একটু আসছি, সন্ধ্যা হয়ে এসেছে, এখনো একটু কাজ বাকি আছে। আফজাল সাহেব ছেলের কাঁধে হাত রেখে বলেন, সাবধানে যাস বাবা, দিনকাল ভালো না। তুই মতিনের লোককে মেরেছিস, নিশ্চিত খুব রেগে আছে। আজ ওর শেষ দিন বাবা, আমি আসছি। বাসা থেকে বেরিয়ে আসে সাব্বির। হাত পা বাঁধা অবস্থায় মতিনকে ফেলে রাখা হয়েছে সাব্বিরের কেনা গোডানে। সামনে দাঁড়িয়ে আছে রাফি, লুইস আর স্টিফেন। এমন সময় সাব্বির পেছন থেকে বলে ওঠে, রাফি, শালাকে টেনে তুলে মুখ থেকে কালো কাপড় সরিয়ে দে। রাফিকে মতিনের মুখ থেকে কালো কাপড় সরিয়ে দিতেই মতিন হুঙ্কার ছাড়ে, এই তুই কয়দিনের ছোকরা, বগুড়া ডনকে তুই তুলে এনেছিস? সাব্বির মতিনের কথাটা শোনা মাত্রই ছুটে গিয়ে মতিনের বুকে লাথি মারে, তারপর হাসতে হাসতে বলে, কি এমন ডন হলি যে তুলে নিয়ে আসতে পারলাম? তোকে আজ এক্ষুনি টুকরো টুকরো করে ফেলে আসবো রে। তোর সাথে আমার শত্রুতা নেই, কেন আমাকে মারবি? আমার বাবা আফজাল সাহেবের সাথে তোর গভীর শত্রুতা। আমার বাবাকে হুমকি দেস, আমার বোনের দিকে লালসার দৃষ্টিতে তাকাস, আবার বলছিস শত্রুতা কিসের? লুইস, চাকুটা এগিয়ে দাও। লুইস সাব্বিরের দিকে চাকু এগিয়ে দেয়। সাব্বিরও বুলেটের বেগে চাকুটা দিয়ে মতিনের গলায় কোপ মারে। ধীরে ধীরে মতিন মারা যায়। সাব্বির হাত ধুয়ে নিয়ে লুইসকে বলে, বন্ধু লুইস, তোমরা তবে এবার এসো। ওকে বস, প্রয়োজন হলে ডাকবেন, চলে আসবো। রাফিকেও নিয়ে যাও, ওখানে ও ভালো থাকবে, আমি চলি। বেরিয়ে আসে সাব্বির গোডাউন থেকে। লুইস, স্টিফেন আর রাফিও বেরিয়ে চলে যায়। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গিয়েছে। সাব্বির নিতুর বিয়ে হয়েছে। নিতু 8 মাসে প্রেগনেন্ট। আর আতিয়ার বয়ফ্রেন্ড ছিল, তার সাথে বিয়ে দিয়ে দেয় সাব্বির। ওরা এখন সুইজারল্যান্ডে থাকে। সাব্বির আর ওর বাবা মিলে একটা নিউ মার্কেট বানিয়ে ফেলেছে। সারাদিন সেখানেই তারা থাকে। রাতে বিছানায় নিতুকে বুকের মাঝে নিয়ে আদর্শ হয়ে বসে আছে সাব্বির। নিতু গভীর ঘুমে। অল্প দিনে নিতুকে বড্ড ভালোবেসে ফেলেছে সাব্বির। নিতুর ঘুমন্ত চেহারার দিকে তাকে মুচকি এসে বলে, কি এমন ভালো কাজ করেছিলাম জানি না নিতু, যার কারণে তুমি আমার হয়েছ? নিতু চট করে চোখ খুলে বলে, সেম, আমিও সেটাই ভাবি মিস্টার হাজব্যান্ড। এ কি, তুমি ঘুমাওনি? না গো বর। আচ্ছা একটা কথা বলি? বলো। ভালোবাসি। সাব্বির নিতুকে আরেকটু শক্ত করে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, আমিও তোমাকে ভালোবাসি।